মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতায় খেয়াল করো, মানব জীবনের ধারাবাহিকতায় খেয়াল করো, প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো শুক্রাণু কিভাবে সৃষ্টি হয় এবং ডিম্বাণু কিভাবে সৃষ্টি হয়, এবং নিষেক বলতে কার কার মধ্যে ঘটে। তো শুক্রাণু যে প্রক্রিয়া হয় তার নাম হলো স্পারমাটোজেনেসিস। ডিম্বাণু যে উপায়ে সৃষ্টি হয় তার নাম হলো ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস আমরা দুইটা ভাগ পাচ্ছি না। স্পারমাটোজেনেসিস এটার মাধ্যমে সৃষ্টি হবে শুক্রাণু, আর ওজেনেসিস যেটার মাধ্যমে সৃষ্টি হবে কি তোমার ডিম্বাণু। তো আমরা এই দুইটা নিয়ে হলো আমাদের আলোচনা। স্পারমাটোজেনেসিস, স্পার্ম সৃষ্টি হয় কিভাবে বা কোত্থেকে, স্পার্ম সৃষ্টি হয় কিভাবে বা কোত্থেকে, সেটা হলো দেখো, জার্মিনাল এপিথেলিয়াম যেটা, সেটা হলো দেখো শুক্রাশয়ের প্রাচীরে কিছু এপিথেলিয়াল কোষ থাকে। শুক্রাশয়ের প্রাচীরে কিছু এপিথেলিয়াল কোষ থাকে যেগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে সৃষ্টি হয় শুক্রাণু। তাহলে কোত্থেকে শুক্রাণু সৃষ্টি হয়? জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম যেটা, খেয়াল করো, এই জার্মিনাল এপিথেলিয়াম হলো ডিপ্লয়েড সেল। জার্মিনাল এপিথেলিয়াম কি একটা ডিপ্লয়েড সেল। আর শুক্রাণু যেটা ফাইনালি আমরা পাই, শুক্রাণু যেটা পাই সেটা কিন্তু হ্যাপ্লয়েড। তার মানে জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে শুক্রাণুটা আসবে সেখানে কি হতে হবে? মিউসিস হতে হবে। কি হতে হবে? মিউসিস হতে হবে। আচ্ছা, এই যে জার্মিনাল এপিথেলিয়াম যেগুলো আছে, এগুলা যখন বিভাজনের জন্য প্রস্তুত হয়, স্পারমাটোজেনেসিসের জন্য প্রস্তুত হয়, তখন সেগুলাকে বলা হয় জনন মাতৃকোষ। সেগুলাকে কি বলা হয়? জনন মাতৃকোষ। এই জার্মিনাল এপিথেলিয়াম গুলা যখন কি হয়, শুক্রাণু সৃষ্টির জন্য প্রস্তুত হয়, তখন সেগুলাকে কি বলা হয়? জনন মাতৃকোষ বা প্রিমোরডিয়াল জনন কোষ যেটা বলা হয় আর কি। তো এই জনন কোষ, এই যে তোমার জার্মিনাল এপিথেলিয়াম যেগুলা, এই জার্মিনাল এপিথেলিয়াম গুলা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়া গুলাকে মূলত শুক্রাণু মাতৃকোষ বলে। তাহলে শুক্রাণু মাতৃকোষ যে জিনিসটা, সেটা আসলে কি জার্মিনাল এপিথেলিয়ামের মাইটোসিস বিভাজনের কারণেই আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটাতে যখন আমরা মাইটোসিস হবে, জার্মিনাল এপিথেলিয়ামে যখন মাইটোসিস হবে, তখন আমরা কি পাবো? স্পারমাটোগোনিয়া। মাইটোসিস হলে সেটাতে কয় প্রস্থ ক্রোমোজোম থাকবে? 2 প্রস্থ ক্রোমোজোম থাকবে। এই স্পারমাটোগোনিয়া যেগুলো আছে, এগুলা পুষ্টি সংগ্রহ করবে কোত্থেকে? এই যে জার্মিনাল এপিথেলিয়ামের ফাঁকে ফাঁকে কিছু কোষ থাকে, এই গ্রিন কালার যেটা দিছি, এগুলাকে বলা হয় সার্টোলি কোষ। এগুলাকে কি বলা হয়? সার্টোলি কোষ। সার্টোলি কোষের কাজ কি? সার্টোলি কোষের কাজ হলো পুষ্টি দেওয়া। সার্টোলি কোষের কাজ কি? পুষ্টি দেওয়া। স্পারমাটোগোনিয়া গুলা পুষ্টি পেয়ে আকারে বড় হয়, সেগুলাকে তখন নাম দেওয়া হয় প্রাইমারি স্পারমাটোসাইট। সেগুলোকে নাম দেওয়া হয় কি? প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইটে কোনো দেখো স্পারমাটোগোনিয়াতে কিন্তু এখন কোনো বিভাজন হয় না। দ্যাট মিন্স এটা ডিপ্লয়েড ক্রোমোজোমই আছে, তাই না? স্পারমাটোগোনিয়া আর প্রাইমারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা কি? সমান। এই প্রাইমারি স্পারমাটোসাইট যেটা, এই প্রাইমারি স্পারমাটোসাইটে হবে মিউসিস। প্রাইমারি স্পারমাটোসাইটে হবে কি? মিউসিস। মিউসিস হয়ে আসবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট, এই সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আসবে স্পারমাটিড। স্পারমাটিড থেকে আসবে শুক্রাণু বা স্পার্ম। মিউসিস যখন হয় তখন সবগুলাতে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, কোনটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? যদি থাকে, এরকম অপশনে থাকবে স্পারমাটোগোনিয়া, জার্মিনাল এপিথেলিয়াম, তারপর হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট, এরকম অপশনে থাকলে তখন দেখবা আনসার তুমি বুঝে দিবা। দেখো এন যেগুলা লেখা, সেগুলো হলো একপ্রস্থ ক্রোমোজোম,
যেগুলো 2 এন্ড সেগুলো হলো 2 প্রস্থ ক্রোমোজোম। এখন এই যে স্পারমাটোজেনেসিস, এই শুক্রাণু জার্মিনাল এপিথেলিয়াম থেকে এই শুক্রাণু আসার এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? এই শুক্রাণু আসার প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিসকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা ভাগে ভাগ করা হয়। স্পারমিওজেনেসিসটাকে আলাদাও বলে, অনেকে এটার সাথে নিয়ে আসে, তো আমরা নিয়ে যাই। প্রথমটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। প্রথমটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। 2 নাম্বার ধাপ হলো স্পারমাটোজেনেসিসের 2 নাম্বার ধাপ হলো পরিবর্ধন। 3 নাম্বার ধাপ হলো পূর্ণতা প্রাপ্তি। আর 4 নাম্বার ধাপ হলো স্পারমিওজেনেসিস। এখন মনে রাখতে হবে কতটুকু থেকে কতটুকু হলো সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি মানে হলো প্রথম 2টা ধাপ, অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়াম থেকে স্পারমাটোগোনিয়া আসাকে বলা হয় কি? স্পারমাটোগোনিয়া আসাকে বলা হয় কি? সংখ্যা বৃদ্ধি পর্যায়। স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট যতটুকু আসে এটাকে বলা হয় পরিবর্ধন। তো পরিবর্ধন পর্যায়ে মূলত কি হয়? এই সময় নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এই সময় নিউক্লিয়াসটা আকারে কি হয়ে যায়? বড় হয়ে যায়। শুধু খেয়াল রাখবা, নিউক্লিয়াস আকারে কি হয়? বড় হয়। আচ্ছা, তারপর দেখো এরপরের ধাপ দেখো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড আসা পর্যন্ত ধাপ হলো তোমার পূর্ণতা প্রাপ্তি। আর স্পারমাটিড থেকে শুক্রাণু বা পরিণত শুক্রাণু আসার প্রক্রিয়াকে বলা হয় কি? স্পারমিওজেনেসিস। পরীক্ষায় স্পারমিওজেনেসিসটা ভালো করে মনে রাখতে হবে। স্পারমিওজেনেসিসটা ভালো করে মনে রাখতে হবে। তো এখন দেখো, মিউসিস হলো আমরা 2 ধরনের জানি। মিউসিস কয় ধরনের আছে বলো তো? মিউসিস কিন্তু 2 ধরনের। শোনা যায় না? মিউসিস হলো 2 ধরনের, একটা হলো মিউসিস 1, একটা হলো মিউসিস 2। তো এই জায়গায় দেখো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন আসে তখন হয় মিউসিস 1, আর সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড আসে তখন হয় মিউসিস 2। যদি স্পেসিফিক পরীক্ষায় জানতে চায় যে মিউসিস 2টা কবে হয়, মিউসিস 2টা কোন ধাপে হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড আসে তখন তোমার মিউসিস 2 হয়। তাহলে এখানে খেয়াল করো, আমরা জানি একটা ডিপ্লয়েড কোষে যখন মিউসিস হয় তখন একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হয়? 4টা কোষ সৃষ্টি হয়। তার মানে একটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে কয়টা শুক্রাণু সম্ভব? 4টা শুক্রাণু সম্ভব। আচ্ছা, এই যে স্পারমিওজেনেসিস, লাস্টের ধাপটার নাম দিছিলাম স্পারমিওজেনেসিস। এই যে জায়গাটার নাম কি? স্পারমাটিড থেকে যখন আসে এটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিসটা একটা জটিল প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তোমার নিশ্চল একটা স্পারমাটিড কিভাবে সচল শুক্রাণুতে পরিণত হয়, এটাই হলো তোমার স্পারমিওজেনেসিস। বলা হয় স্পারমিওজেনেসিসের সময় কি কি? স্পারমিওজেনেসিসের সময় তোমার কি কি স্পারমাটিড থেকে কি কি বের হয়ে যায়? স্পারমাটিড থেকে বের হয়, স্পারমাটিডের নিউক্লিয়াস আর কি, নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যায়, আরএনএ বের হয়ে যায়, এবং সর্বশেষ নিউক্লিয়াসটা সংকুচিত হয়ে যায়। নিউক্লিয়াসটা সংকুচিত হয়ে যায়। তো এই যে জিনিসটা মূলত পানি এবং আরএনএ ত্যাগ করে, ডিএনএ না, কিন্তু এখানে কি পানি এবং কি আরএনএ ত্যাগ করে স্পারমাটিড, এবং অ্যাক্রোসোম সৃষ্টি হয়। বাকিগুলো তুমি শুক্রাণুর গঠনেই পাবা। তো এই যে স্পারমিওজেনেসিস, এই স্পারমিওজেনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হতে 60 থেকে 70 দিন লাগে। স্পারমিওজেনেসিসের জন্য কতদিন সময় লাগে? 60 থেকে 70 দিন সময় লাগে। তাহলে আমরা কি পেলাম? এখন যেটা পাইছি সেটা হলো স্পার্ম বা শুক্রাণু। একটা শুক্রাণুর দেহকে কয়টা ভাগে ভাগ করা যায়? কেউ বলে 4টা, কেউ বলে 3টা। যেহেতু আমরা আজমল স্যারকে গুরু মনে করি, তাহলে আজমল স্যারের গুরু অনুসারে এটা হলো শুক্রাণু দেহকে 4টা অংশে ভাগ করা হয়। 4টা অংশ কি কি? মাথা, গ্রীবা,
মধ্যখণ্ড ও লেজ। লেজের আরেকটা নাম আছে ফ্লাজেলাম, এটা আমরা সবাই জানি। তো শুক্রাণুর যে মাথাটা আছে, শুক্রাণু যদি আমরা ছবি আঁকি, শুক্রাণুর মাথা যেটা আছে, এই মাথার মধ্যে কি কি আছে একটু দেখো। এই মাথার মধ্যে অ্যাক্রোসোম থাকে, অ্যাক্রোসোম থাকে, যেটা হলো তোমার নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে কি করে, নিউক্লিয়াসের উপরে থাকে, হ্যাঁ, অ্যাক্রোসোমটা। এই অ্যাক্রোসোমের মধ্যে একটা বিখ্যাত এনজাইম থাকে, অ্যাক্রোসোমের মধ্যে একটা বিখ্যাত এনজাইম থাকে, এটা হলো অ্যাক্রোসোম, যেটাকে বলা হয় হায়ালুরোনিডেস। এটা হলো অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের মধ্যে যে বিশেষ এনজাইমটা থাকে তার নাম হলো হায়ালুরোনিডেস, হায়ালুরোনিডেস। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা নিউক্লিয়াস। এটা তো নিউক্লিয়াস, হ্যাঁ। নিউক্লিয়াসটা বলা হয় শুক্রাণুর মাথার কতটুকু জায়গা দখল করে থাকে? 90% জায়গা। কতটুকু জায়গা? 90% জায়গা দখল করে থাকে নিউক্লিয়াস। এরপরে আসি আমরা গ্রীবা। গ্রীবার মধ্যে কি থাকে? দুইটা সেন্ট্রিওল থাকে, দুইটা সেন্ট্রিওল থাকে। জুলজিতে সব কোণ কত ডিগ্রি? সেন্ট্রিওল গুলা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করে। তাহলে গ্রীভার মধ্যে সেন্ট্রিওল গুলা কত ডিগ্রি বা কত কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে বা সমকোণে অবস্থান করে। এটা হলো গ্রীভার। এখানে মধ্যখণ্ড, মধ্যখণ্ড হলো মাইটোকন্ড্রিয়া। মধ্যখণ্ড হলো কি? এই জায়গায় হলো কি অবস্থান করে? এই জায়গায় হলো মাইটোকন্ড্রিয়া অবস্থান করে। একটা মজার কথা বলি, নিষেকের সময় যে জাইগোটটা ফরমেশন হয় সেখানে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে পারে না। যত মাইটোকন্ড্রিয়া আসে সব মায়ের দিক থেকে আসে, বাবার দিক থেকে কখনো কি আসে না? মাইটোকন্ড্রিয়া আসে না। বাবার মাইটোকন্ড্রিয়াকে কোনো দাম দেয় না। আচ্ছা, এরপরে হলো লেজ। ঠিক আছে? লেজটা তো আর আছে, লেজটা হলো কি করে? চলতে সাহায্য করে। এখন এই শুক্রাণু, যেটা শুক্রাণুর পুষ্টি দান করে, আমরা একটু আগে পড়ছিলাম কোন কোষ? কোন কোষ? সার্টোরিক কোষ। আচ্ছা, এবার চলে আসি শুক্রাণুর দৈর্ঘ্য আর প্রস্থ। শুক্রাণুর দৈর্ঘ্য কত? শুক্রাণুর দৈর্ঘ্য হলো 50 মাইক্রন আর প্রস্থ হলো 2.5 মাইক্রন। দৈর্ঘ্য হলো 50 আর প্রস্থ হলো কত? 2.5 মাইক্রন। অনেক ছোট একটা জিনিস। এখন চলে আসি আমরা ওজেনেসিস। ওজেনেসিসে কি হয়? ওজেনেসিসে হলো ডিম্বাশয়ের প্রাচীরে যে কোষগুলা থাকে সেগুলাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। তো আমরা একটু শর্ট ফর্মে লিখে ফেলি জার্মিনাল এপিথেলিয়াম। আর এই সময় একটা মজার জিনিস জানতে পারবা, যেটা হয়তো অনেকেই জানো না। জার্মিনাল এপিথেলিয়াম যেটা আছে, এই জার্মিনাল এপিথেলিয়াম ঠিক কি? ডিম্বাশয়ের প্রাচীরের কোষ। এই যে ডিম্বাশয়ের প্রাচীরের কোষ যেগুলো জার্মিনাল এপিথেলিয়াম, এখানে কি হবে? মাইটোসিস হবে। এই যে মাইটোসিস হয়, মাইটোসিস হয়ে তোমার যেই সেলগুলা সৃষ্টি হয় সেগুলোর নাম উগুনিয়া। ওটাতে ছিল স্পার্মাটোগুনিয়া, এটাতে হলো উগুনিয়া। উগুনিয়াতে কত? 2n। তো দেখো, এবার দেখো উগুনিয়া থেকে আসবে কিভাবে? প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটে কয় প্রস্থ ক্রোমোজোম ছিল? 2 প্রস্থ ক্রোমোজোম। এখানেও যেহেতু বিভাজন হয় না, 2 প্রস্থ ক্রোমোজোম। প্রাইমারি ওসাইটে যেটা হয়, প্রাইমারি ওসাইটে মিউসিস হয়। এবার দেখো, মিউসিস হয়, মিউসিস হয়ে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হলো সেকেন্ডারি ওসাইট। সেটা হলো কি? সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। ঠিক আছে? নিষেক হয় বলি না আমরা, নিষেক আমরা ছোটবেলা থেকে নিষেক যেটা পড়ি সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণুর, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে কি হয়? নিষেক ঘটে। এটা পড়ে আসছি না? এটা কিন্তু সামান্য ভুল। বলা হয় শুক্রাণু এবং সেকেন্ডারি ওসাইটের, আজকে একটা নতুন জিনিস রাখো, সেকেন্ডারি ওসাইটের মিলনের ফলে যেটা হয় সেটা হলো নিষেক। তাহলে ডিম্বাণু কখন বলবো আমরা? এখন ওভুলেশন হয় না? ওভুলেশন হয় কততম দিনে? আমরা সবাই জানি ওভুলেশন হয় কততম দিনে? ওভুলেশন হয় 14তম দিনে। হ্যাঁ, ওভুলেশনের পরে যদি নিষেক না হয় তাহলে মেনস্ট্রুয়েশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইটটা আমাদের বডি থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কিন্তু যদি
নিষেক ঘটে, নিষেক ঘটে তখন সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাণুতে পরিণত হয়। সেকেন্ডারি ওসাইটটা কিসে পরিণত হয়? ডিম্বাণুতে পরিণত হয়। তার মানে কি, যখন প্রথম মিউসিস হয় প্রাইমারি ওসাইটে, তখন যেটা হয় সেকেন্ডারি ওসাইট, সেটা কিন্তু ডিম্বাণু হয় না। ডিম্বাণু হবে কখন? ওভুলেশনের পরে যদি নিষেক ঘটে, আর নিষেক না ঘটলে সেটা সেকেন্ডারি ওসাইট হিসেবে বডি থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে সেকেন্ডারি ওসাইটকে ডিম্বাণু বা উটিট, উটিট যেটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হবে? ডিম্বাণুতে পরিণত হবে। আমরা যখন জেনেসিস পড়ি, আমরা কিন্তু পুরাটা পড়ে ফেলি। জেনেসিস কিন্তু যদি নিষেক না হয় এতটুকুতেই শেষ, আর যদি নিষেক হয় তাহলে কতটুকু পর্যন্ত যাবে? ডিম্বাণু পর্যন্ত যাবে। কথাটা বোঝা গেছে? এখন আমরা জানি একটা ডিম্বাণু থেকে কয়টা পোলার, একটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে একটা ডিম্বাণু সৃষ্টি হয়। আর কয়টা পোলার বডি সৃষ্টি হয় বলতো? 3টা পোলার বডি সৃষ্টি হয়। তাহলে লিখে রাখো, পোলার বডি কয়টা সৃষ্টি হবে? পোলার বডি সৃষ্টি হবে 3টা। কয়টা পোলার বডি সৃষ্টি হবে? 3টা পোলার বডি সৃষ্টি হবে।১ এখন একজন প্রশ্ন করতেছে, ডিম্বাণু যেহেতু নিষেকের পরে ডিম্বাণু হয়, তাহলে ডিম্বাণুটা কি 2n হয়ে যায় না? শুক্রাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়ার আগেই ডিম্বাণুটা পরিণত হয়। বুঝছো? মিলনের আগেই সে নামটা কি নিয়ে নেয়? ডিম্বাণুটা নামটা নেয়। এখানে একটাই কথা, ওই যে মিউসিস 1 মিউসিস 2 বলছি না, মিউসিস 1 মিউসিস 2 বলছি না, এই যে মিউসিস 1 হয়ে বসে থাকবে, মিউসিস 2টা তার হয় না। ওই মিউসিস 2টা কখন হবে? ওই মিউসিস 2টা কখন হবে? যখন শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হবে। তাহলে বোঝা গেছে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে আসে? ওইটাকে বলা হয় জেনেসিস। এখন এই যে ডিম্বাণু যেটা, সেটা হলো বলা হয় মাইক্রোলেসিথাল। মানুষের ডিম্বাণুকে বলা হয় মাইক্রোলেসিথাল। যেহেতু আমরা মানব জীবন পড়তেছি, তো আমরা মানুষেরটাই জানি মাইক্রোলেসিথাল। কোন কোন বইয়ে দেওয়া আছে এলেসিথাল। তো এই দুইটা অপশনে থাকলে অবশ্যই মাইক্রোলেসিথাল খেয়াল করবা। মাইক্রো শব্দটার অর্থ হলো খুবই সামান্য, খুবই সামান্য। লেসিথাল শব্দের অর্থ হলো কুসুম। অর্থাৎ যেসব ডিমে সামান্য কুসুম থাকে তাদেরকে বলা হয় মাইক্রোলেসিথাল। তাদেরকে কি বলা হয়? মাইক্রোলেসিথাল। এই ডিম্বাণুর ব্যাস কত? ডিম্বাণুর ব্যাস হলো, মানুষের ডিম্বাণুর ব্যাস কত? 104 থেকে 120 মাইক্রোমিটার। এবার আসি ডিম্বাণুর অংশ কি কি। ডিম্বাণুর অংশ আছে 3টা। ডিম্বাণুর কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। একটা হলো ডিম্বাণু ঝিল্লি, একটা হলো নিউক্লিয়াস, আর একটা হলো সাইটোপ্লাজম। এখন দেখো, প্রথমে ডিম্বাণু ঝিল্লি আঁকলাম, এরপরে ভিতরে দিলাম নিউক্লিয়াস, এরপরে দিলাম সাইটোপ্লাজম। এই ডিম্বাণু ঝিল্লি যেগুলো আছে, একটা তো ডিম্বাণুর মেইন ঝিল্লি যেটা, সেটা হলো ভাইটেলিন ঝিল্লি। সেটা হলো কি? ভাইটেলিন ঝিল্লি। ভাইটেলিন ঝিল্লি ব্যাস ছিল 104 থেকে 120 মাইক্রোমিটার, এটার ব্যাস, তাই না? ভাইটেলিন ঝিল্লি। এরপরে খেয়াল করো, এরপরে যেটা থাকে, এই ঝিল্লির পরে যেটা থাকে সেটা হলো প্রাইমারি আবরণ। এই প্রাইমারি আবরণের নাম হলো জোনা পেলুসিডা। প্রাইমারি আবরণের নাম কি? জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা যেটা আছে সেটা হলো কি সমৃদ্ধ? সেটা হলো গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ। কি সমৃদ্ধ? গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ। এটা হলো জোনা পেলুসিডা। এরপরে কি থাকবে দেখো, জোনা পেলুসিডার পরে, এটা তো প্রাইমারি আবরণ, এরপরে সেকেন্ডারি আবরণ যেটা, সেটারে কি বলা হয়? সেটারে বলা হয় করোনা রেডিয়াটা। সেটাকে কি বলা হয়? করোনা রেডিয়াটা। এই করোনা রেডিয়াটা মানুষের ক্ষেত্রে দেখো একটা স্তর, কিন্তু পাখিদের ক্ষেত্রে কয়টা স্তর পাবা? পাখিদের ক্ষেত্রে এটা 4টা স্তর বিশিষ্ট হবে। পাখিদের ক্ষেত্রে কয় স্তর বিশিষ্ট হবে? 4টি স্তর বিশিষ্ট হবে। এদের নিউক্লিয়াসে কি থাকে? প্রচুর আরএনএ থাকে। এবং ক্রোমোজোম কয়টা থাকে? ডিম্বাণুর নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে? ডিম্বাণুর নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম থাকে। কতটি ক্রোমোজোম থাকে? 23টি ক্রোমোজোম থাকে।
এবার আসি আমরা নিষেক হবে, শুক্রাণু ডিম্বাণু নিষেক হবে। শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোসোম ছিল না, মনে আছে যে অ্যাক্রোসোম ছিল, এই অ্যাক্রোসোম থেকে কোন এনজাইম বের হয় বলছিলাম? হায়ালুরোনিডেস এনজাইম। এই হায়ালুরোনিডেস এনজাইম কি করবে তোমার, এটারে ভেদ করতে করতে আস্তে আস্তে কোথায় চলে আসবে? এই জায়গায়। এখন এখানে কি হয়, এই মেমব্রেনটারে কিন্তু এই মেমব্রেনের সাথে তোমার নিউক্লিয়াসটা শুধু ভিতরে ঢুকে আর বাকি অংশ বাইরে থেকে যায়। নিউক্লিয়াসের শুধু ডিএনএ এবং ক্রোমোজোম অংশটুকু ভিতরে ঢুকে, বাকি অংশ কিন্তু বাইরে থেকে যায়। তো দেখো তাহলে এই পরেই এই কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণুর যে নিউক্লিয়াসের মিলন হয় সেটাই মূলত আসলে নিষেক। তাহলে নিষেক যখন হয় কোন জায়গায় হবে? নিষেক কি পুরুষের দেহে হয় নাকি স্ত্রীদের দেহে হয়? কি পুরুষের দেহে? গাধা, স্ত্রীদের দেহে। কোথায় হয়? নিষেক হয় স্ত্রীদের দেহে। ঠিক আছে, কোথায় হবে? এখন দেখো নিষেক হয় স্ত্রীদের দেহে, কোন জায়গায় ঘটবে? সেটা হলো স্ত্রী দেহের ফ্যালোপিয়ান টিউব যেটা বলা হয়। ফ্যালোপিয়ান টিউব মানে কি? ডিম্ব নালী। ফ্যালোপিয়ান টিউব মানে কি? ডিম্ব নালী। ঠিক আছে, এখন ফ্যালোপিয়ান টিউবের হলো কতগুলা পার্ট আছে। এই ফ্যালোপিয়ান টিউবের কতগুলা পার্ট আছে? একটা পার্টের নাম হলো অ্যাম্পুলা। তো বলা হয় ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গায় নিষেকটা ঘটে? ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গায় নিষেকটা ঘটে? অ্যাম্পুলাতে নিষেকটা হয়। তাহলে নিষেকের পরে কি তৈরি হবে? নিষেকের পরে জাইগোট তৈরি হবে। প্রশ্ন হতে পারে জাইগোট কয় প্রস্থ ক্রোমোজোম থাকে? জাইগোটে কয় প্রস্থ ক্রোমোজোম থাকে? জাইগোটে 2 প্রস্থ ক্রোমোজোম থাকে। এই জাইগোটে শুরু হবে এবার বারবার বিভাজন। জাইগোটে যখন বারবার মাইটোসিস বিভাজন হয় তখন সেটাকে বলা হয় ক্লিভেজ। জাইগোটে যখন বারবার মাইটোসিস বিভাজন হয় তখন সেটাকে কি বলা হয়? ক্লিভেজ। তাহলে ক্লিভেজ জিনিসটা কি? মাইটোসিস বিভাজন নাকি মিওসিস বিভাজন? ক্লিভেজ হলো পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজন হলে অনেকগুলা কোষের সৃষ্টি হয়। বারবার যখন মাইটোসিস বিভাজন হবে অনেকগুলা কোষের সৃষ্টি হয়, মনে হবে কোষের একটা স্তূপ তৈরি হয়েছে। কোষের এই স্তূপকে বলা হয় কি? মরুলা। এই মরুলাগুলা কিছু সময় পরে নিজেরাই সুন্দর করে সজ্জিত হয় একটা লেয়ারে। এই লেয়ারে যখন সজ্জিত হয় কোষগুলা, তখন সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। তখন সেটাকে কি বলা হয়? ব্লাস্টোসিস্ট। এই যে ব্লাস্টোসিস্ট তোমরা শুনতেছ, এই যে ব্লাস্টোসিস্ট যেটা, এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে কিন্তু, তাই না? এখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার নাম হলো গহ্বর। এটা হলো গহ্বরকে বলা হয় সিল। তো কিসের সিল এটা? ব্লাস্টোসিস্টের। তো ব্লাস্টোসিল বলা হয়। আর এই কোষগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এক একটা স্তরে প্রায় 100টার মতো ব্লাস্টোমিয়ার থাকে। এক একটা স্তরে কতটার মতো ব্লাস্টোমিয়ার থাকে? প্রায় 100টার মতো ব্লাস্টোমিয়ার থাকে। মনে থাকবে এই ব্লাস্টোমিয়ারের দেখো 2টা স্তর থাকে, একটা হলো ট্রোফোব্লাস্ট, একটা হলো হাইপোব্লাস্ট। আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। ট্রোপোব্লাস্ট, এই যে ব্লাস্টোমিয়ারের যে স্তরটা ট্রোপোব্লাস্ট, এই ট্রোপোব্লাস্টটাই গিয়ে মূলত এন্ডোমেট্রিয়ামে, কোথায়? এন্ডোমেট্রিয়ামে গিয়ে তোমার যুক্ত হবে। এখন প্রশ্ন আসতে পারে এন্ডোমেট্রিয়াম জিনিসটা কি? জরায়ু যখন বলা হয়, জরায়ুর 3টা প্রাচীর আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং সবার ভিতরে জায়গাটা হলো এন্ডোমেট্রিয়াম। তাহলে জরায়ুর প্রাচীরের কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। এই যে এন্ডোমেট্রিয়াম যে জায়গাটা, সেই জায়গার মধ্যে গিয়ে এই ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের ভিতরে গিয়ে অবস্থান করবে। এই অবস্থান করাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশন হয় জরায়ুর কোন জায়গায় বা কোন প্রাচীরে? কোন জায়গায়? জরায়ুর এন্ডোমেট্রিয়াম। জরায়ুর কোন প্রাচীরে হয়? এন্ডোমেট্রিয়াম। এখন খেয়াল করো, এই যে ইমপ্লান্টেশনটা ঘটে এটা নিষেকের কতদিন পরে ঘটে? নিষেকের
6 থেকে 9 দিন, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যেই ব্লাস্টোসিস্ট জরায়ুর এন্ডোমেট্রিয়ামে অবস্থান করে, যেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন হওয়ার পরে তাহলে খেয়াল করো, এই যে যেটা জরায়ু প্রাচীরে অবস্থান করলো ইমপ্লান্টেশনের মাধ্যমে, তো এই জিনিসটার সাথে মায়ের একটা সম্পর্ক স্থাপন হবে না? মায়ের সম্পর্ক স্থাপন হয় যেটা দিয়ে, সেটাকে বলা হয় কি? প্লাসেন্টা। সেটাকে কি বলা হয়? প্লাসেন্টা। এই প্লাসেন্টা কিন্তু সাথে সাথে সৃষ্টি হয় না। এখন প্লাসেন্টা, এই যে প্লাসেন্টার মাধ্যমে কি হবে, তোমার যে ব্লাস্টোসিস যেটা হয়েছে, এটা তো বিভাজন হইতে 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 কোষের একটা মণ্ড থেকে ধীরে ধীরে একটা মানুষের অবয়ব পাওয়া যাবে। মানুষের যখন অবয়ব সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় ফিটাস। ফিটাসটা সৃষ্টি হয় নিষেকের কত সপ্তাহ পর? নিষেকের 8 সপ্তাহ পর। নিষেকের 8 সপ্তাহ পর ফিটাস বা মানুষের অবয়ব সৃষ্টি হয়। এই ফিটাসের সাথে মায়ের এই ফিটাসের সাথে মায়ের কানেকশন হয় যে জিনিসটা দ্বারা, সেটাকে বলা হয় প্লাসেন্টা। এই প্লাসেন্টার বাংলা হলো অমরা। এই প্লাসেন্টা বা অমরা কত সপ্তাহে বা কখন সৃষ্টি হয়, এটা খুব জরুরি। কত নাম্বার? 12 সপ্তাহ। 12 সপ্তাহ পরে হলো 12 সপ্তাহ পরেই হলো প্লাসেন্টা সৃষ্টি হয়। এই প্লাসেন্টা যখন সৃষ্টি হলো, তার মানে কি? ফিটাসের সাথে মায়ের একটা সম্পর্ক স্থাপন হলো। ফিটাস, এই যে প্লাসেন্টার দুইটা অংশ আছে, একটা অংশ হলো মায়ের দিকে, একটা অংশ হলো কোন দিকে? ফিটাসের দিকে। ফিটাসের দিকের যে অংশটা, সেটা বা ভ্রূণের দিকের যে অংশটা, সেটাকে বলা হয়, সেটা আসে কোত্থেকে? কোরিয়নিক কোষ থেকে। সেটা কোত্থেকে আসে? কোরিয়নিক কোষ থেকে। সেটা কোত্থেকে আসে? কোরিয়নিক কোষ থেকে। তাহলে প্লাসেন্টার ফিটাস অংশটা কোত্থেকে আসছে? কোরিয়নিক কোষ থেকে। আর মায়ের অংশ যেটা আসছে, সেটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে। সেটা কোত্থেকে আসে? এন্ডোমেট্রিয়াম থেকে আসে। এন্ডোমেট্রিয়াম তো আমি একটু আগে বললাম। এবার দেখো, তাহলে এই যে জিনিসটা কোনটা কোত্থেকে আসে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার দেখো অমরার কিছু বৈশিষ্ট্য। অমরা কি ধরনের? এটা হলো চাকতি আকৃতির। বাচ্চা যত নড়াচড়া করবে, এটার লম্বা তত বেশি হবে। বাচ্চা যত কম নড়াচড়া করবে, এটার লেন্থটা তত কি হবে? কম হবে। অমরার ওজন কত? অমরার ওজন হলো 600 গ্রাম। অমরার ওজন হলো 600 গ্রাম। ব্যাস হলো 15 থেকে 20 সেন্টিমিটার এবং পুরুত্ব হলো তোমার 3 সেন্টিমিটার। আম্বিলিকাল কর্ড বা নাভি রজ্জু, এটার লম্বা কতটুকু? আম্বিলিকাল কর্ড বা নাভি রজ্জু যেটা, সেটার দৈর্ঘ্য হলো তোমার 40 থেকে 50 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসি আমরা অমরায় কি কি সঞ্চিত থাকে। অমরায় চর্বি, গ্লাইকোজেন, আয়রন, এগুলা কি থাকবে? জমা থাকবে। চর্বি মানে কি? স্নেহ জাতীয় পদার্থ। গ্লাইকোজেন আর হলো আয়রন, এগুলো জমা থাকে। অমরায় কি কি হরমোন থাকে? অমরায় 4 ধরনের হরমোন থাকে। অমরায় কয় ধরনের হরমোন থাকে? অমরায় 4 ধরনের হরমোন থাকে। স্ট্রোজেন, প্রোজেস্টেরন, বাংলায় লিখি, পরীক্ষায় বাংলায় আসবে। স্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্লাসেন্টাল ল্যাকটোজেন। যেহেতু প্লাসেন্টা থেকে আসতেছে, শুধু ল্যাকটোজেন মনে রাখো। আরেকটা হলো কোরিয়নিক গোনাডোট্রপিন। কোরিয়নিক শব্দটা বুঝবা, কোরিয়নিক মানে হলো প্লাসেন্টাল, কোরিয়নিক গোনাডোট্রপিন। তাহলে দেখো, নাম মনে রাখার চেষ্টা করবা। গোনাডোট্রপিন, ল্যাকটোজেন, প্রোজেস্টেরন আর হলো স্ট্রোজেন। জমা থাকে স্নেহ, গ্লাইকোজেন এবং আয়রন। এবার গেল অমরা। একটা ভ্রূণ যখন ধীরে ধীরে বড় হয়, ভ্রূণের কিছু আবরণ সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় ভ্রূণ আবরণী। ভ্রূণ আবরণীর মধ্যে বহিঃভ্রূণীয় আবরণ 4 ধরনের বা 4টা। বহিঃভ্রূণীয় আবরণ কয়টা? 4টা। তো এই যে 4টা বহিঃভ্রূণীয় আবরণ আছে,
সেই 4টা আবরণ কি কি? সে বহির্ভ্রূণী আবরণ আছে কয়টা? 4টা। সেই 4টা আবরণ কি কি? একটা হলো এমনিয়ন, একটা হলো এমনিয়ন, একটা হলো অ্যালান্টয়েস, একটা হলো অ্যালান্টয়েস, তারপর হলো কোরিয়ন, তারপরে হলো কি কুসুম। এমনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন এবং কি কুসুম। ঠিক আছে, এই 4টা অংশ আছে। কুসুম বা কুসুম থলি, যে লিখতে চাও আচ্ছা লিখে ফেলো, সমস্যা নাই। এমনিয়ন, এখান থেকে যে প্রশ্নটা প্রায় সময় আসে সেটা হলো কোন ভ্রূণীয় স্তর থেকে কোনটা সৃষ্টি হয়, কোন ভ্রূণীয় স্তর থেকে কোনটা সৃষ্টি হয়। এমনিয়ন থেকে সৃষ্টি হয়, অ্যালান্টয়েস থেকে সৃষ্টি হয়, কোরিয়ন থেকে সৃষ্টি হয়, এটা আমাদের সবচেয়ে জরুরি। দেখো, এমনিয়ন এবং এমনিয়ন এবং কোরিয়ন, এমনিয়ন এবং কোরিয়ন এই দুইটা সৃষ্টি হয় অ্যাক্টোডার্ম এবং মেসোডার্ম থেকে। অ্যাক্টোডার্ম এবং মেসোডার্ম থেকে সৃষ্টি হয় এমনিয়ন এবং কোরিয়ন। অ্যালান্টয়েস এবং কুসুমথলি, অ্যালান্টয়েস এবং কুসুমথলি সৃষ্টি হয় অ্যান্ড্রোডার্ম এবং মেসোডার্ম। দ্যাট মিন্স সব সময় কে আছে বলতো? সব জায়গায় কে আছে? সবসময় কে থাকে? মাঝের জন থাকে। মাঝের জন বাম দিক থেকে গুনলেও মাঝের জন থাকতেছে, ডান দিক থেকে গুনলেও মাঝের জন থাকে, এরকম না? তো ঠিক হলো, এখানেই হলো মেসোডার্ম। মেসোডার্ম হলো সব জায়গায় কমন। এমনিয়ন এবং কোরিয়নে হলো অ্যাক্টোডার্ম, অ্যালান্টয়েস এবং কুসুমথলিতে হলো অ্যান্ড্রোডার্ম। তো এখন চলে আসি ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল কোনটাতে থাকে কোনটাতে থাকে না? মোটামুটি সবগুলাতে রক্তবাহিকা থাকে, শুধু যেটাতে থাকে না সেটা হলো এমনিয়ন। এমনিয়নে কি থাকে না? রক্তবাহিকা থাকে না, আর বাকিগুলাতে থাকে। ঠিক আছে, আঘাত থেকে, শুষ্কতার হাত থেকে রক্ষা করা, বাইরের চাপ থেকে রক্ষা করা, এগুলোর কাজ হলো এমনিয়ন। এমনিয়নের কাজ হলো সবসময় কি করা? রক্ষা করা। সেটা শুষ্কতার হাত থেকে রক্ষা করা। তাহলে আমরা এমনিয়নের কাজগুলো একটু আলাদা করে ফেলি। এমনিয়নের কাজগুলা কি কি? শুষ্কতার হাত থেকে রক্ষা করবে। কোত্থেকে রক্ষা করে দেখো? শুষ্কতার হাত থেকে রক্ষা করে, তারপর হলো আঘাত থেকে রক্ষা করে, তারপর হলো তোমার চাপ থেকে, বাইরের চাপ থেকে রক্ষা করে, এবং রক্ষা প্লাস আরেকটা জিনিস হলো বিকাশ। কিসের বিকাশ করতে সাহায্য করে? অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে সাহায্য করে এই এমনিয়ন। এবার আসি আমরা এমনিয়নের পরে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েসে ব্লাড ভেসেল থাকে, এতটুকু খেয়াল রাখবা। আর অ্যালান্টয়েসের কাজটা একটু খেয়াল রাখবা। অ্যালান্টয়েসের কাজ হলো কি? শ্বসন এবং রেচন। অ্যালান্টয়েসের কাজ কি? শ্বসন এবং রেচন। অ্যালান্টয়েসের কাজ হলো শ্বসন এবং রেচন। কোরিয়নের কাজ মনে রাখার দরকার নাই। কুসুমথলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কুসুমথলি, কুসুমথলির কাজ কি? কুসুমথলির কাজ হলো, এই কুসুমথলি স্টেম কোষের উৎস। স্টেম কোষ জিনিসটা কি? স্টেম সেল বা স্টেম কোষ জিনিসটা কি? যেটা থেকে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল বা রক্তকণিকা সৃষ্টি হয় এবং লিম্ফয়েড কোষ যেগুলা, সেগুলা সৃষ্টি হয়। লিম্ফয়েড কোষ, লিম্ফয়েড কোষ এবং রক্তকণিকা সৃষ্টি হয় কোথা থেকে? স্টেম কোষ থেকে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইভাবে হলো ধীরে ধীরে ভ্রূণটা কি হইতে থাকে? বড় হইতে থাকে। এখন ভ্রূণটা বড় হওয়ার সময়, এই যে ভ্রূণটা বড় হওয়ার সময় বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করেই কিন্তু বড় হচ্ছে। এই জাইগোট থেকে ভ্রূণ পর্যন্ত, এই যে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় এমব্রায়োজেনেসিস। কি বলা হয়? এমব্রায়োজেনেসিস। তাহলে এমব্রায়োজেনেসিস জিনিসটা কি? এমব্রায়োজেনেসিস জিনিসটা হলো এমব্রায়ো সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। এমব্রায়ো মানে কি? ভ্রূণ। শুক্রাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। ঠিক কিভাবে ভ্রূণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? এমব্রায়োজেনেসিস। বোঝা গেছে? এই যে ফিটাস, এই ফিটাসটা হলো জরায়ুতে মোটামুটি 38 সপ্তাহ পর্যন্ত অবস্থান করে। বলা হয়
গর্ভকাল, গর্ভধারণ কাল হলো মূলত 38 সপ্তাহকে বলা হয় গর্ভধারণ কাল। তো কেউ যদি বলে ইডিডি জিনিসটা কি, ইডিডি মানে হলো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ মানে কি, আমি কখন আশা করতেছি বেবি আসবে। এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হলো 38 উইকস এর সাথে তোমার প্লাস মাইনাস 2 উইকস, যদিও প্লাস মাইনাস তোমাদের দেয় নাই, বইয়ে দিছে 2 উইকস প্লাস 2 উইকস, তো প্লাস মাইনাস দিয়ে রাখাটাই যুক্তিসঙ্গত। তো 38 উইকস প্লাস 2 উইকস বলছে, দ্যাট মিনস এটা 38 উইকও হতে পারে অথবা 40 উইকও হতে পারে। তাহলে আমরা একটা রেঞ্জে চলে যাই। রেঞ্জ বলতেছে গর্ভাবস্থা কাল হলো যদি রেঞ্জে আসে তাহলে 38 থেকে 40 উইক, যদি একটা নির্দিষ্ট মান চাই 38 উইক, আর যদি প্লাস রিলেশন কোথাও দেখো তাহলে 38 প্লাস 2 উইক। বিভিন্ন ভাবে হলো প্রশ্নগুলো আসে। এই যে বাচ্চা প্রসবের সময় 3টা ঘটনা ঘটে, বাচ্চা প্রসবের সময় 3টা ঘটনা ঘটে। জরায়ুর মুখ, জরায়ুর মুখটা প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে যায়, 10 সেন্টিমিটার প্রসারিত হয়। তারপর হলো 2 নাম্বার ঘটনা হলো ফিটাস, যেটা সেটা হলো জরায়ু থেকে বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসে। বাইরে বলতে দুনিয়াতে বের হয়ে আসে না, বাইরে বের হয়ে আসে, ঠিক আছে, জরায়ু থেকে বাইরে আসে। তারপর হলো প্লাসেন্টা, প্লাসেন্টা জরায়ু থেকে আলাদা করে নিতে হয়। তো এই 3টা ঘটনাকে একসাথে করে আমরা বলি সন্তান প্রসবের প্রক্রিয়ার কয়টি ধাপ? 3টা ধাপ। কয়টা ধাপ বললাম? 3টা ধাপ। কারো কোনো প্রশ্ন আছে? এখন আসি এই যে ফিটাস বা ভ্রূণ, এই ভ্রূণগুলোর কতগুলো স্তর সৃষ্টি হয়? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। ভ্রূণীয় স্তর আছে 3টা, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। মনে রাখবা, পরীক্ষায় কিছু পড়ো না পড়ো এই 3টা ভ্রূণীয় স্তর পড়ে ফেলবা, মাস্ট। এটা তোমাদের অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম ওই ডেলিভারির সময়ই হলো তোমার ওয়াটার ব্রেক হয়। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মের পরিণতি, এটা যদি কেউ একটা ওয়ার্ড বলতে ভুল করো তাহলে কিয়ামত হয়ে যাবে। সূরা মুখস্থ করলে যেমন ভুল করা যায় না, এইটা এই 3টার পরিণতি ওভাবে শিখতে হবে, কোনো ভুল করা যাবে না। আমি চেষ্টা করব কিছু বলে দিতে, তারপরে যা হয় আর কি। তো তোমাদের বলি যে এখানে বিভিন্ন স্তর যেগুলো আছে এর মধ্যে মেসোডার্মের স্তরটা একটু ভালো করে শিখবা, মেসোডার্মের স্তরটা ভালো করে শিখবা, আর এক্টোডার্মের স্তরগুলো শিখবা, ঠিক আছে। চোখ, কান, কানের কোন অংশ, অন্তঃকর্ণ কোথায়, বহিকর্ণ কোথায়, কোত্থেকে আসতেছে, এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তো দেখি আমরা অ্যাক্টোডার্মটা থেকে কি কি পরিণতি আসে। প্রথমে দেখো আমি একটা নাম লিখতেছি, জুলজির 8ম অধ্যায়ে আমরা কি কি পড়ি? 8ম অধ্যায়ে আমরা পড়ি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝাচ্ছি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, এগুলা এগুলা কোত্থেকে আসে? অ্যাক্টোডার্ম থেকে। 8ম অধ্যায়ে আরো কি পড়ি? জুলজি 8ম অধ্যায়ে আরেকটা কি পড়ি? চোখ। চোখও কোত্থেকে আসতেছে? অ্যাক্টোডার্ম থেকে। তাহলে আমি অ্যাক্টোডার্মের 8ম চ্যাপ্টারটা দিছি, ঠিক না? দেখো 8ম চ্যাপ্টারটা আমি অ্যাক্টোডার্ম দিয়ে দিছি। তারপর দেখো কান, কানের মধ্যে পুরা কান না, শুধু অন্তঃকর্ণ, শুধু অন্তঃকর্ণ, কান। এই মস্তিষ্ক, তাহলে অনেক কিছু চলে আছে এখানের ভিতরে, তাই না? এবার খেয়াল করো আরেকটা পয়েন্ট অ্যাক্টোডার্ম থেকে, সেটা হলো দেহের এপিডার্মাল অংশ। এপিডার্মাল মানে কি? ত্বকীয় অংশ। এপিডার্মাল অংশ মানে কি? এপিডার্মাল অংশ মানে কি? ত্বকীয় অংশ। তো ত্বকীয় অংশ বলতে কি কি? ত্বকীয় অংশ বলতে কি কি আছে? যেমন চুল। চুল কি আমাদের পেটের ভিতরে থাকে নাকি বাইরে থাকে? চুলটা তো মাথার ভিতরে থাকে না, মাথার বাইরে থাকে। তাহলে এটা হলো ত্বকীয় জিনিস, ঠিক আছে। পালক, পালক নিশ্চয়ই ভিতরে থাকে না। নখ, এগুলো সব দেখো ত্বকের মধ্যে। খুর, শিং, আঁশ, এগুলো সব হলো ত্বকের অংশ না? দেখো তো, এগুলো সব ত্বকের অংশ না? ত্বকের অংশ, তাই তো। তারপর দেখো মুখের আবরণ, মৌখিক আবরণ যেটা,
মৌখিক আবরণ, দেখো নামের মধ্যে আবরণ আছে। আবরণ বললাম কি, আবরণ মানে তো বাইরের অংশ, তাই না? আবরণ মানে কি ঢেকে রাখা। তারপর দেখো পায়ুর আবরণ, আবরণ মানে হলো বাইরের, বাইরের। পায়ু মানে তো বুঝতেছো, পায়ুর আবরণ। তো এই জিনিসগুলা সবগুলো এপিডার্মাল অংশ। এই এপিডার্মাল অংশগুলা কোত্থেকে আসে? এপিডার্মাল অংশগুলা কোত্থেকে আসে? এক্টোডার্ম থেকে। তাহলে মনে রাখতে পারবা এক্টোডার্ম থেকে কি কি আসে। টেকনিকটা খেয়াল থাকবে, অষ্টম অধ্যায় প্লাস ত্বকীয় অংশ। অষ্টম অধ্যায় প্লাস ত্বকীয় অংশ হলো এক্টোডার্ম থেকে আসে। ঠিক আছে, এখন ওই মৌখিক আবরণ মানে দাঁতের এনামেল, দাঁতের এনামেল সহ মৌখিক আবরণ বলা হয় একসাথে। এবার আসি এন্ডোডার্ম। এন্ডোডার্ম কিভাবে মনে রাখবা? এন্ডোডার্ম কিভাবে মনে রাখবা? দেখো এন্ডোডার্ম থেকে কি কি আসতেছে। প্রথমে দেখো, তুমি এই যে খাওয়া দাওয়া সম্পর্কিত যত কিছু আছে, খাওয়া দাওয়া সম্পর্কিত যত কিছু আছে এগুলো হলো এন্ডোডার্মের মধ্যে ফেলে দিই। এখন ক্লাস করো, রেকর্ড রেকর্ড করে চিল্লাও না, ক্লাস করো। রেকর্ড দিব কিনা এটা পরে দেখা যাবে। ক্লাস করাচ্ছে, এখন রেকর্ডের কথা বলবো না, ক্লাস করো। যারা ক্লাস করতেছে না এরা কতদিন মরুক, তারপরে শিক্ষা হয়ে যাবে। অন্ত্রের গ্রন্থি সমূহ, তারপর হলো পাকস্থলী এবং হলো কোষ্ঠিনালীর অন্তঃস্থর। এখন অন্ত্রের গ্রন্থি সমূহ মানে কি? পেয়ার পেজ আছে একটা জিনিস, এটা হলো লিম্ফয়েড গ্ল্যান্ড বলে এটাকে, অন্ত্রের গ্রন্থি সমূহ এগুলা। তারপর হলো কোষ্ঠিনালীর অন্তঃস্থর, কোষ্ঠিনালীর অন্তঃস্থর। এগুলো সবগুলা বলছি খাবার জাতীয় যত কিছু আছে আমি কিসের মধ্যে নিয়ে আসলাম? খাবার জাতীয় যা কিছু আছে সব এন্ডোডার্ম ভিতরে যাবে। খাবো আর ভিতরে যাবে, খাবো আর ভিতরে যাবে, খাবো আর ভিতরে যাবে, এগুলো হলো এখানে চলে আসলো এন্ডোডার্ম। এবার দেখো, এবার দেখো আমাদের ট্রাকিয়া বরাবর কি আছে? গলা বরাবর, গলা বরাবর কি কি আছে? শ্বসনতন্ত্র আছে, থাইরয়েড আছে, থাইমাস গ্রন্থি আছে। এরপরে হলো আমাদের একটু নিচে নামলে যকৃৎ এবং অগ্নাশয়। এবার একটু খেয়াল করো, শ্বসনতন্ত্রটা পরে লিখতেছি, থাইরয়েড, থাইমাস, এটা হলো ক্ষুদ্রান্তের গ্রন্থিকে বলা হয়, লিম্ফয়েড গ্ল্যান্ডকে বলা হয় পিয়ার পেজ। আমি অলরেডি পড়াইছি, ঠিক আছে? এটা নিয়ে আমি অলরেডি ক্লাসে পড়াইছি, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়াই ফেলছি। এই যে জিনিসগুলা দেখো তো, এগুলা গ্রন্থি মনে হচ্ছে না? থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ একটা দেহের সবচেয়ে বড় গ্রন্থি, অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি, এগুলা সবগুলা গ্রন্থি জাতীয় না? তাহলে গ্রন্থি জাতীয় গুলা কোথায় পড়তেছে? এন্ডোডার্মের মধ্যে পড়তেছে। কোথায় পড়তেছে? এন্ডোডার্মের মধ্যে কি পড়তেছে? গ্রন্থি জাতীয় গুলা পড়তেছে। এবার আসি কানের মাঝখানে যেটাকে বলা হয় মধ্যকর্ণ, যেটাকে বলা হয় কি? মধ্যকর্ণ। এই যে মধ্যকর্ণ হলো এন্ডোডার্মের অংশ, মধ্যকর্ণ এন্ডোডার্মের অংশ। আর মনে রাখবা শ্বসনতন্ত্র হলো এন্ডোডার্মের অংশ। তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুইটা মনে রাখতে পারবা না? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম মনে রাখতে পারবা না? এগুলা বাদে যা আছে তা হলো মেসোডার্ম। মেসোডার্ম থেকে আসে বেশিরভাগ হলো মাসেল, মাসেল যেগুলা, মাসেল যেগুলো আছে এগুলো হলো মেসোডার্ম থেকে আসে। মেসোডার্ম থেকে কি আসে? মাসেল জাতীয় গুলা, যেমন পেশি, যোজক টিস্যু। এখন পেশি যুক্ত থাকে কোথায়? হাড্ডিতে। হাড্ডি হলো কি? কঙ্কাল। কঙ্কাল তন্ত্রের সাথে সম্পর্ক আছে কার? রক্তের। রক্ত, রক্ত থেকে রক্ত সংবহনতন্ত্র, রক্তের সাথে আবার কোন তন্ত্রের সম্পর্ক আছে? লসিকা তন্ত্র। রক্ত থেকে কি সৃষ্টি হয়? মূত্র, তার মানে রেচনতন্ত্র মেসোডার্মের অংশ। একটু লিখে দিই, অনেকে তাও লিখতে পারতেছে না, একটু লিখে দিই। মেসোডার্ম, মেসোডার্ম থেকে কি কি আসে বলছি? মাংস জাতীয়। মাংস মানে কি? পেশি। তো পেশি, পেশি জিনিসটা কার সাথে যুক্ত থাকে? পেশি জিনিসটা কার সাথে যুক্ত থাকে? হাড়ের সাথে। হাড় মানে কি? কঙ্কাল। হাড় মানে কি? কঙ্কাল। কঙ্কাল থেকে কি আসে? কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, এখন কঙ্কালের মধ্যে আহ বোন মেরু থাকে না? বোন মেরু কিসের অংশ? কঙ্কাল তন্ত্রের অংশ না বোন মেরু? বোন মেরু থেকে কি সৃষ্টি হয়? রক্ত কণিকা সৃষ্টি হয়।
তাহলে রক্ত মানে এখানে আমরা রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্রের সাথে মনে রাখবো লসিকা তন্ত্র, রক্ত সংবহন তন্ত্রের সাথে মনে রাখবো কি লসিকা তন্ত্র। রক্ত থেকে সৃষ্টি হয় কি মূত্র, মূত্র মানে কি রেচন। তো রেচন তন্ত্র যখন পড়বো যেদিকে রেচন সেদিকে হলো জনন, তাহলে রেচন তন্ত্র আর জনন তন্ত্র। ঠিক আছে, পুষ্টিক নালীর বাইরের লেয়ার, পুষ্টিক নালীর বাইরের লেয়ার, পুষ্টিক নালীর বাইরের লেয়ার। তাহলে দেখো আগেও পুষ্টিক নালী পড়ছিলাম, এখানেও পুষ্টিক নালী পড়তেছি, এখানে হলো পুষ্টিক নালীর বাইরের লেয়ার। তার মানে এন্ডোডার্মে ছিল পুষ্টিক নালীর অন্তঃস্তর, এন্ডোডার্মে হলো পুষ্টিক নালীর কোন স্তর অন্তঃস্তর, আর এখানে হলো পুষ্টিক নালীর বহিঃস্তর। তো এই পেশি এবং কঙ্কাল তন্ত্র হলো 7 নাম্বার চ্যাপ্টার, তাই না? জুলজি 7 নাম্বার চ্যাপ্টার। রক্ত সংবহন তন্ত্র লসিকা তন্ত্র কত নাম্বার চ্যাপ্টার? 4 নাম্বার চ্যাপ্টার। আর রেচন জননতন্ত্র, রেচন তন্ত্র তো আমরা পড়ি কত নাম্বারে 6 নাম্বারে মনে হয়, তাই না? তাহলে 4 6 7, ঠিক আছে, 5টা শুধু বাদ গেছে। আর জননতন্ত্র তো আজকে পড়তেছি। তাহলে মোটামুটি মেসোডার্ম থেকে কি কি আসে এটা আশা করি মনে রাখতে পারো মেসোডার্ম থেকে। তাহলে 4 6 7 9 নাম্বার তো আছেই, এগুলাই আমরা মোটামুটি কি করতেছি পড়াশোনা করতেছি, তাই না? তাহলে মনে থাকবে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ড্রোডার্ম। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ড্রোডার্ম কোনটা থেকে কি আসে ক্লিয়ার সবার? আচ্ছা, এখন খেয়াল করে এই ভ্রূণীয় স্তরগুলো যখন পরিণত হতে শুরু করবে তখন এক একটা সময় গিয়ে দেহের এক একটা অঙ্গ সৃষ্টি হবে, দেহের এক একটা কি হবে অঙ্গ সৃষ্টি হবে। এখন কখন কি সৃষ্টি হয় সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে খেয়াল করো প্রথম সপ্তাহ ক্লিভেজের যখন হয়, নিষেক ক্লিভেজের পর ব্লাস্টোসিস্ট উৎপন্ন হয়, তারপরে তোমার ইমপ্লান্টেশন ঘটে 6 থেকে 9 দিনে। যে ইমপ্লান্টেশন ঘটে 6 থেকে 9 দিন, এটা তাহলে প্রথম সপ্তাহ নিষেকের। তাহলে প্রথম সপ্তাহে কি ঘটে? ইমপ্লান্টেশন ঘটে। প্রথম সপ্তাহে কি ঘটে? ইমপ্লান্টেশন ঘটে। প্রথম সপ্তাহে যেই জিনিসটা ঘটে সেটা হলো কি ইমপ্লান্টেশন ঘটে। দ্বিতীয় সপ্তাহে ভ্রূণীয় স্তরগুলো তৈরি হয়। ভ্রূণীয় স্তর মানে কি অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ড্রোডার্ম, এগুলা সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তরগুলা কত সময়? দ্বিতীয় সপ্তাহে সৃষ্টি হয়। বলা হয় দ্বিতীয় সপ্তাহে কোনো ভ্রূণ নিয়ে গবেষণা করা যাবে না। দ্বিতীয় সপ্তাহে মানব ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ। তৃতীয় সপ্তাহ গিয়েই তৃতীয় সপ্তাহে একজন মা বুঝতে পারে সে কি গর্ভবতী হয়েছেন। কিভাবে? তার এই সময় মাসিক বন্ধ হয়ে যায়। তার এই সময় কি বন্ধ হয়ে যায়? মাসিক বন্ধ হয়ে যায়। তো এটা দেখে মা প্রথম বুঝতে পারেন যে বা ধারণা করেন যে তিনি গর্ভবতী। এই সময় আরো কি হয়? ভ্রূণের কি কি সৃষ্টি হয় চিন্তা করো। মা যতদিনে বুঝতে পারে ততদিনে ভ্রূণের ব্রেন সৃষ্টি হয়ে যায়। ভ্রূণের কি সৃষ্টি হয়ে যায়? ব্রেন সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এগুলা সৃষ্টি হয়ে যায়। আর মেরুদণ্ড, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড আর মেরুদণ্ড সৃষ্টি হয়। কারণ সুষুম্না কাণ্ডটা যে দিক দিয়ে নামবে সেটাই হলো মেরুদণ্ড। মেরুদণ্ড সৃষ্টি না হলে সুষুম্না কাণ্ডগুলা কি হতে পারবে না? নামতে পারবে না। চতুর্থ সপ্তাহে আম্বিলিকাল কর্ডটা বড় হতে থাকে। ভ্রূণ 5 মিলিমিটার হয়, ভ্রূণ হয় 5 মিলিমিটার, আর আম্বিলিকাল কর্ডটা বড় হতে থাকে। এখন দেখো পঞ্চম সপ্তাহে দেহের বিভিন্ন অংশ থেকে হাত পা সৃষ্টি হতে শুরু করে। তাহলে পঞ্চম সপ্তাহ যেটা, সেটা থেকে কি হয়? হাত পা তৈরি হবে, যেটাকে বলা হয় লিম্ব বার্ড। এই লিম্ব বার্ড থেকে কি সৃষ্টি হয়? লিম্ব মানে হলো হাত পা সৃষ্টি হওয়ার জন্য যেই গোড়ার অংশটা, সেটা হলো লিম্ব বার্ড। এই লিম্ব বার্ড থেকে হাত পা সৃষ্টি হবে। ষষ্ঠ সপ্তাহে কি সৃষ্টি হবে? চোখ এবং কান সৃষ্টি হবে। 6 নাম্বার সপ্তাহে কি সৃষ্টি হবে? চোখ এবং কান সৃষ্টি হবে।
7 নাম্বার সপ্তাহে মুখমণ্ডল তৈরি হবে। 7 নাম্বার সপ্তাহে তৈরি হবে মুখমণ্ডল। 7 নাম্বার সপ্তাহে তৈরি হবে মুখমণ্ডল। আর 12 নম্বর সপ্তাহে মোটামুটি তার হাত, পেশি সবকিছুই গঠিত হয়ে যায়, জননাংশ গঠন কমপ্লিট হয়ে যায়। তো 20, 24, 26, 28 এগুলো হলো রিডিং পড়বা। 30তম সপ্তাহ এগুলো রিডিং পড়বা। 38তম সপ্তাহ এগুলো রিডিং পড়বা। 30তম সপ্তাহটা একটু খেয়াল করতে পারো। নর্মাল ডেলিভারি কখন হয়? যখন মাথা নিচের দিকে থাকে। মাথা যখন নিচের দিকে থাকে, আর যদি মাথা নিচের দিকে না হয়ে একটু বাঁকা থাকে, তখন সিজার করতে হয়, নর্মাল ডেলিভারি হয় না। এখন আসি, এই যে বেবি হয়, এই বেবিটা হওয়ার একটু খেয়াল করো। বেবিটা যখন হয়, তো বেবি তোমার দুই ধরনের হতে পারে। একটা সিঙ্গেল বেবি অথবা টুইন। তো টুইন যেটা হয় টুইন যাদের ফ্যামিলিতে দেখবা একটা টুইন আছে, তাদের ফ্যামিলিতে দেখবা অনেকগুলা টুইন আছে। যেমন আমাদের ফ্যামিলিতে অনেকগুলা টুইন আছে। তো এটা হলো তোমার মূলত ফ্যামিলিয়াল একটা জেনেটিক্যাল একটা ইফেক্ট থাকে, ঠিক আছে? তো টুইন জিনিসটা হলো দুই ধরনের হয়। একটা হলো অভিন্ন যমজ, একটা হলো ভিন্ন যমজ। একটা হলো অভিন্ন যমজ, একটা হলো ভিন্ন যমজ। অভিন্ন যমজ জিনিসটা কি? একটা জায়গোট থেকে ভালো করে খেয়াল করো। একটা জায়গোট থেকে যদি দুটি ভ্রূণ বা দুটি সন্তানের জন্ম হয়, তখন সেটাকে বলা হয় অভিন্ন যমজ। একটা জায়গোট কখন হয়? একটা ডিম্বাণু এবং দুইটা শুক্রাণু। একটা ডিম্বাণু থেকে কি বললাম, একটা ডিম্বাণুকে যখন দুইটা শুক্রাণু নিষেক করবে, তখন সেখান থেকে হয় অভিন্ন যমজ। হ্যাঁ, ওই তো অনেকের ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে যমজ আছে। ভিন্ন যমজ কখন হয়? ভিন্ন যমজ হয় না, আমার নাই, আমার চাচাতো ভাইয়ের আছে, তারপরে হলো আমার মামার হয়েছে। আমাদের ঘরে 3 জোড়া টুইন আছে টোটাল। তারপর দেখো আরেকটা জিনিস হলো, যেটা বলতেছিলাম সেটা হলো ভিন্ন যমজ কখন বলা হয়। ভিন্ন যমজ বলা হয় যদি দুইটা জায়গোট থেকে দুইটা ভ্রূণ আসে। তাহলে দুইটা জায়গোট থেকে যদি দুইটা ভ্রূণ আসে, দুইটা জায়গোট কখন সৃষ্টি হবে? দুইটা ডিম্বাণুকে যদি আলাদা আলাদা দুইটা শুক্রাণু কি করে, নিষেক করে, তখন দুইটা জায়গোট সৃষ্টি হবে। ওই দুইটা জায়গোট থেকে যদি আলাদা আলাদা দুইটা ভ্রূণ সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় ভিন্ন যমজ। অভিন্ন যমজের চেহারা বৈশিষ্ট্য হুবহু একই রকম হবে। অভিন্ন যমজে তুমি আলাদা করতে পারবা না, এই জন্য নামই হলো অভিন্ন যমজ। আর ভিন্ন যমজে বৈশিষ্ট্যগুলো একই রকম হয় না। তাহলে একটা মা যদি কি হয়, প্রেগনেন্ট হয়, তাহলে তাকে ডাক্তারের কাছে দেখাতে হবে। বাংলাদেশের মতো অনুন্নত দেশ বললে তো ভুল হবে, আমরা উন্নত দেশ যারা আছে তাদের হলো WHO অনুসারে কমপক্ষে 4টা ভিজিট করতে হবে, ঠিক আছে? আপাতত আমরা বই অনুসারে পড়ে নিই। বই অনুসারে হলো আমাদের যে উন্নত দেশগুলোকে 4টা ভিজিট করতে হয়। তা আমরা যদি উন্নত বিভিন্ন ভাবে, কিন্তু ভিজিট আমরা ঠিকই 4টায় করতে পারি, এর বেশি করা যায় না। তো 0 থেকে 16 সপ্তাহ, 0 থেকে 16 সপ্তাহে প্রথম ভিজিট করতে হবে, এটা তো মাস্ট। তারপর হলো 24 থেকে 28 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভিজিট করতে হবে। 32 নাম্বার সপ্তাহে তৃতীয় ভিজিট করতে হবে। আর 36 নাম্বার সপ্তাহে চতুর্থ ভিজিট করতে হবে। তবে আমার ডাক্তারি লাইফে সিলেটের মানুষ প্রথমবার ভিজিট করে, আর দ্বিতীয়বার হলো ডেলিভারির দিন আসে। এরা হলো আলট্রা মডার্ন যারা, এরা ঠিক আছে একদম ডেলিভারির দিন আসে, এর আগে মাঝখানে আর আসার সুযোগ হয় না, ব্যস্ত থাকেন তারা, ঠিক আছে?
তো 0 থেকে 16 সপ্তাহে একটা ভিজিট, 24 থেকে 28 সপ্তাহে দ্বিতীয় ভিজিট, 32 সপ্তাহে তৃতীয় ভিজিট, আর 36 সপ্তাহে চতুর্থ ভিজিট। ঠিক আছে, তো এটা হলো মিনিমাম করতেই হবে, এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে। তবে যদি বলা হয় নরমালি 14টা ভিজিট করতে হয়, ওই 14টা ভিজিট তো বাদ দাও, ওই প্রথম আর শেষটা করতে পারলে হয়। অনেক সময় তো প্রথমটাও হয় না, শেষ পর্যন্ত ডিরেক্ট বাচ্চা বের করার জন্য নিয়ে আসে। আচ্ছা, এখন আসি আমরা প্রথম ভিজিট করতে যখন আসবে তখন তারে কি পরীক্ষা করাইতে হবে। প্রথম ভিজিট করতে আসা মানে সে সন্দেহ নিয়ে আসছে, তার মনে হয় বাচ্চা হইতে পারে। তো এখনো ছোট, আরো বড় হোক। আচ্ছা দেখো, প্রথম ভিজিটের সময় কি করতে হবে দেখো। প্রথম ভিজিটের সময় রোগীকে 2টা পরীক্ষা দিতে হবে, একটা হলো রক্ত পরীক্ষা আর একটা হলো প্রস্রাব পরীক্ষা। এই 2টা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। যদি এই 2টার একটাও তারা করায় তাহলে তো হয়ে গেল। তারপর তাদেরকে বলতে হবে গর্ভের প্রথম 3 মাস যদি ধরা পড়ে তারা প্রেগনেন্ট, গর্ভের প্রথম 3 মাস এবং শেষ 1.5 মাস তারা যাতে সেক্সুয়াল রিলেশনশিপ না করে। এখন এই যে তোমার বেবি হয়, এখন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব তো জানোই কত বেশি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.1%। 1.1%, খেয়াল রাখবা। তো এই যে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা কিন্তু কিছুদিন আগেও 2.4% ছিল, এখন কিছুটা কমছে। তো কমছে কিভাবে? একটা কথা আছে না যে কষ্টে থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তো এখন হলো বাংলাদেশি সেরকম হচ্ছে, আস্তে আস্তে ভালোবাসা জানালা দিয়ে পালাই যাচ্ছে। তো জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হার হলো 1.1%। ঠিক আছে, যদি বলা হয় যে আদমশুমারি অনুসারে কত, তখন হলো 1.36%। তো যাই হোক, কিভাবে জনসংখ্যা কমতেছে সেটা একটা বলি, সেটা হলো গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তো 2 ধরনের পদ্ধতি আছে, একটা হলো স্থায়ী পদ্ধতি আর একটা হলো অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি আর অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি মানে কি? পুরুষ বা স্ত্রী যে কাউকে তুমি কি করে দাও, শেষ করে দাও, সে আর কি হতে পারবে না, হয় বাবাকে শেষ করে দাও না হলে মাকে শেষ করে দাও, তাহলে সে আর বাবা বা মা হতে পারবে না। পুরুষের যেটা স্থায়ী পদ্ধতি সেটাকে বলা হয় ভ্যাসেকটমি বা নন স্কালপেল বা নন সার্জিক্যাল ভ্যাসেকটমি। আর স্ত্রী দেহে যেটা করতে হয় সেটা হলো টিউবেকটমি। সেটা হলো কি? টিউবেকটমি বা লাইগেশন। এটা হলো স্থায়ী পদ্ধতি। আচ্ছা, অস্থায়ী পদ্ধতি কি কি আছে? অস্থায়ী পদ্ধতিগুলো হলো, আমরা সবাই জানি কন্ডোম আছে, ইনজেকশন আছে, ডায়াফ্রাম আছে, আইইউডি আছে, ইমপ্লান্ট আছে, রিং আছে, এত অনেক কিছু আছে জীবনে যা তোমরা দেখো নাই। যেটা দেখছো সেটা হলো বেলুন ফুলানোর কাজে যেটা কিনতা সেটা দেখছো হয়তো, আর বাকিগুলা তোমরা এখনো হয়তো দেখো নাই। এবার দেখো, তো যে জিনিসগুলা, তো একটা জিনিস খেয়াল করো, আইইউডি ইমপ্লান্ট, যেটা আইইউডি ইমপ্লান্টটা এখানে আবার কয় ধরনের আছে, একটা হলো স্বল্প মেয়াদী আছে, অস্থায়ী যেগুলো আর কি, এগুলোর মধ্যে স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী আছে। তো একটু আইইউডি ইমপ্লান্টটা জেনে রাখবা, যেটা আইইউডি সেটা হলো কি আকৃতির একটা জিনিস, সেটা হলো একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। এটা স্ত্রী দেহে বসায় দেওয়া হয়, অথবা রিং আছে যেটা নোভা রিং বলা হয়, নোভা রিং। এগুলো হলো দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি। এই নোভা রিং থেকে স্ট্রোজেন সিক্রেশন হয়, এই স্ট্রোজেন সিক্রেশন হয়, তোমার কি হয়, অস্থায়ী পদ্ধতি হিসেবে কাজ করে। আমরা আর ডিটেলস যাচ্ছি না, আমি ওখানে অতটুকু তোমাদের এখন জানা দরকার নাই। এখন খেয়াল করো,
অনুর্বর দম্পতি এবং বন্ধ্যা দম্পতির পরিমাণ কত পার্সেন্ট করে? বলতো, অনুর্বর দম্পতির পরিমাণ কত পার্সেন্ট? 15%। অনুর্বর দম্পতির পরিমাণ হলো 15%, আর বন্ধ্যা দম্পতির পরিমাণ হলো 1 থেকে 2%। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে খেয়াল করবা। আচ্ছা, একজন আমাকে এখানে প্রশ্ন করছে ডেঞ্জার পিরিয়ড জিনিসটা কি? ডেঞ্জার পিরিয়ড হলো যে সময় বেবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বলা হয় সপ্তম থেকে, এটা হলো তোমার এটা আমি পরে গেলেও বলতাম, সেটা হলো মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি হিসাব করা হয় তাহলে সপ্তম থেকে 19তম দিন, সপ্তম থেকে 19তম দিনকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড। মানে এই সময় বেবি হওয়ার চান্স থাকে। আচ্ছা, এখন আসি যাদের হলো তোমার এই অনুর্বর দম্পতি বা বন্ধ্যা, তাদের জন্য যে পদ্ধতিটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হলো আইভিএফ। সেটা হলো কি? আইভিএফ। আইভিএফ হলো কি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশনকে বলা হয় কি? আইভিএফ। তো আইভিএফ যেটা, ভালো করে খেয়াল করো, আইভিএফ এর কিছু ইতিহাস বলে ফেলি। আইভিএফ এর আবিষ্কারক কে? আইভিএফ এর ইন ভিট্রো ফার্টিলাইজেশনের আবিষ্কারক হলো এডওয়ার্ডস এবং পেট্রিক। পেট্রিক এবং কে? এডওয়ার্ডস। পেট্রিক স্টেপটো এবং রবার্টস এডওয়ার্ডস, এই দুইজন হলো আইভিএফ এর আবিষ্কারক। তা আইভিএফ আবিষ্কার করছিলেন কত সালে? 25শে জুলাই 1978 সালে। 25শে জুলাই 1978 সালে আবিষ্কার করেন। তো প্রথম টেস্ট টিউব বেবি যেটা হয়েছিল তার নাম ছিল লুইস ব্রাউন। প্রথম টেস্ট টিউব বেবি যে সৃষ্টি হয়েছিল তার নাম কি? লুইস ব্রাউন। এই জন্য তারা নোবেল পুরস্কার পান। কত সালে এসে? 2010 সালে এসে নোবেল পুরস্কার পান। বাংলাদেশেও প্রথম আইভিএফ হয়। বাংলাদেশের প্রথম আইভিএফ হয় 2001 সালের 30শে মে। 30শে মে 2001 সালে বাংলাদেশে প্রথম আইভিএফ হয়, যেটার আবিষ্কারক হলো ডক্টর ফাতেমা পারভিন। কে কে আসো? ফাতেমা নামের কেউ আসনি? ফাতেমা পারভিন। তো এইখানে তো এই যে টেস্ট টিউব বেবি হয় একসাথে, একটা না, দুইটা না, তিনটা। ঠিক আছে, বাংলাদেশ তার সম্মান ধরে রাখছে, একসাথে 3টা টেস্ট টিউব বেবির জন্ম দিয়েছিল হীরা, মণি, মুক্তা। ঠিক আছে, দুনিয়ার সব ধন সম্পদ হলো কোথায়? টেস্ট টিউবের মধ্যে নিয়ে আসছিল হীরা, মণি, মুক্তা। এই হীরা, মণি, মুক্তার বাবার নাম ছিল আবু হানিফ আর মায়ের নাম ছিল ফিরোজা বেগম। তাহলে আবু হানিফ এবং ফিরোজা বেগম এই দুইজনের টেস্ট টিউব বেবির নাম হলো হীরা, মণি, মুক্তা। আইভিএফ প্রক্রিয়া থেকে যদিও এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসার চান্স কম, তো তারপরেও আমরা আইভিএফ প্রক্রিয়াটা একটু জানার চেষ্টা করি। তো আইভিএফ হলো কতগুলা ধাপ আছে। প্রথম ধাপটা হলো তার মেনস্ট্রুয়েশন হয়, স্বাভাবিক রজচক্র যেটা হয় সেটা বন্ধ করে দিতে হবে। স্বাভাবিক রজচক্র কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে প্রথম ধাপ কি? স্বাভাবিক রজচক্র বন্ধ করে দেওয়া। 2 নাম্বার ধাপটা কি? ডিম্বাণুর পরিমাণ বৃদ্ধি করা। কেন? আমরা তো জানি প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু হয়, সে ডিম্বাণু দিয়ে তো হয়ে যাওয়ার কথা না। এখানে কারণ বলা হয় একটা ডিম্বাণু দিয়ে হওয়ার সম্ভাবনা কম, অনেকগুলা ডিম্বাণু দরকার। অনেকগুলা ডিম্বাণুর মধ্যে যাচাই বাছাই করে সবচেয়ে ভালো ডিম্বাণুটা কি করা যাবে? নিষেক করা যাবে। ঠিক আছে, তো এই যে ডিম্বাণু যেটা আছে, ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য একটা হরমোন প্রয়োগ করতে হবে, সেটা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধির জন্য, দেখো রেড কালার দিচ্ছি, এই রেড কালারটা পরীক্ষায় দরকার। ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধির জন্য কোন হরমোন প্রয়োগ করতে হবে? সেটা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। 3 নাম্বার ধাপে দেখো
3 নাম্বার ধাপে কি, যে ডিম্বাণুগুলা ঠিকমতো উৎপন্ন হচ্ছে কিনা সেটা টেস্ট করে দেখা, এটাকে বলা হয় অগ্রগতি পরীক্ষা। অগ্রগতি পরীক্ষাটা দেখা হয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আল্ট্রাসাউন্ড মানে তো বুঝতেছই, যেটাকে গ্রামের মহিলারা টিবি পরীক্ষা বলে। তো আল্ট্রাসাউন্ড বা হরমোন পরীক্ষা আছে। তো হরমোন পরীক্ষা করার জন্য ব্লাড এবং ইউরিন টেস্ট করতে হবে, রক্ত এবং মূত্র পরীক্ষা করতে হয় হরমোনের লেভেল জানার জন্য। এবার আসি আমরা ডিম্বাণু সংগ্রহ। ধর্মীয় প্রশ্ন করে বিপদে ফেলে দিস না, এখন ধর্মীয় ব্যাখ্যা দিতে গেলে কোন দিকে কই চলে যাব, পরে বিপদে পড়ে যাব। দেখ, ডিম্বাণু সংগ্রহ করতে হয় যখন আমরা এই যে নিষেক করাবো। তো নিষেক করানোর আগে 24 ঘন্টার মধ্যে কিন্তু নিষেক করাতে হয়, বা 36 ঘন্টার মধ্যে নিষেক করাতে হয়। কোথাও কোথাও 36 ঘন্টা, কোথাও কোথাও 24 ঘন্টা লিখছে। তো নিষেক করানোর আগে ডিম্বাণুটা সংগ্রহ করতে হয়। তো এই ডিম্বাণুটা সংগ্রহ করার জন্য ডিম্বাণু চোষকের মাধ্যমে বা ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় ডিম্বাণু সংগ্রহ করতে হয়। তারপর তো শুক্রাণু নিতে হবে। শুক্রাণু নিয়ে শুক্রাণুগুলা কোথায়, ডিম্বাণুর সাথে অ্যাড করতে হবে। এখন শুক্রাণু যে নেওয়া হয়, চেষ্টা করা হয় বেশি সংখ্যক শুক্রাণু যাতে দেওয়া হয়, কারণ কোন শুক্রাণু ডিম্বাণুকে নিষেক করবে সেটা কেউ জানে না। তবে শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষেক করতে না পারে, দরকার হলে ইনজেকশনের মাধ্যমে হলেও ডিম্বাণুকে কি করা হয়, নিষেক করা হয়, যেটাকে বলা হয় ICSI। যে সিস্টেমটাকে বলা হয় ICSI, ইন্ট্রাসাইটো প্লাজমিক স্পার্ম ইনজেকশন বলা হয়, যেটাকে এটার মাধ্যমেই তোমার স্পার্ম ঢুকাই দেওয়া হয়। অর্থাৎ এরপরে যেটা হয়, ডিম্বাণুকে নিষেক করতে হয়। 24 ঘন্টার মধ্যে। তোমাদের বইয়ে মনে হয় 36 ঘন্টা বা এরকম বলছে। তো ডিম্বাণুর নিষেক ঘটতে হয় 36 ঘন্টার মধ্যে। তো 36 ঘন্টার মধ্যে ডিম্বাণুর সাথে শুক্রাণুগুলাকে কত ঘন্টা রেখে দিতে হবে? 16 থেকে 20 ঘন্টা রেখে দিতে হবে। আর নিষেকটা ঘটাইতে হবে কত ঘন্টার মধ্যে? 36 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে। নিষেকটা ঘটানোর পরে কতক্ষণ রেখে দিতে হবে? নিষেকটা যাতে কনফার্ম হয় 16 থেকে 20 ঘন্টা একটা কাচের টিউবের মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এই ভ্রূণটা যখন সৃষ্টি হবে, ভ্রূণটা বা জাইগোটটা সৃষ্টি হবে, এটাকে 1 থেকে 6 দিনের মধ্যেই কোথায়, জরায়ুতে স্থাপন করতে হবে। এই জরায়ুতে স্থাপন করার আগ পর্যন্ত ভ্রূণে কোনো জীবন থাকে না। জরায়ুতে স্থাপন করার পরেই এই ভ্রূণে জীবন সৃষ্টি হয়। তো আশা করি আনসার পেয়ে গেছো, যে আনসার খুঁজতেছো। এখন নিষেক কখন হয় না, কখন এই ধরনের সমস্যাগুলো দেখা যায়? পুরুষের সমস্যা থাকতে পারে, স্ত্রীদেহ সমস্যা থাকতে পারে। বলা হয় বাচ্চা না হওয়ার পিছনে স্ত্রীদের দায় হলো খুবই সামান্য, সব দায় দায়িত্ব হলো পুরুষের। পুরুষের কি দায়িত্ব? পুরুষের যদি সিমেনে স্পার্ম না থাকে, অর্থাৎ অ্যাজিওস্পার্মিয়া বলা হয়, যেটাকে অ্যাজিওস্পার্মিয়া, সিমেনে যদি স্পার্ম না থাকে, অর্থাৎ স্পার্মের অনুপস্থিতি, স্পার্মের অনুপস্থিতির জন্য অ্যাজিওস্পার্মিয়া হবে। আজকে কি সুন্দর তোমরা ক্লাস করতেছো, দেখছো? অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া জিনিসটা কি? স্পার্মের সংখ্যা যদি কম হয়, সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। এখন কতটুকু কম হইলে বলা হয়? পার সেন্টিমিটার কিউব সিমেনের মধ্যে 20 মিলিয়নের কম যদি স্পার্ম থাকে, পার সেন্টিমিটার কিউব সিমেনে 20 মিলিয়নের কম স্পার্ম থাকলে সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। কম হয় কেন ভাইয়া? আচ্ছা, কম হয় হলো তুমি যদি ঠিক মতো না খাও, খাওয়া দাওয়া না করো, এবং স্পার্ম সিক্রেশন যদি তোমার বডি থেকে অতিরিক্ত হয়, এগুলো অনেকগুলো কারণ আছে। ডাক্তার হও, মেডিকেলে তো আর এমনি এমনি ভর্তি হবে না, এগুলা জানার জন্যই তো ভর্তি হচ্ছ। আমি এগুলা জানার জন্যই ভর্তি হয়েছিলাম, পড়াশোনা করছিলাম। দেখো, অটো ইমিউনিটি,
অটোইমিউনিটি জিনিসটা কি? অটোইমিউনিটি জিনিসটা হলো যদি তোমার দেহের ভিতরে নিজেরাই মারামারি করে, নিজেরাই মারামারি করে মানে কি? ধরো তোমার শুক্রাণু, তোমার দেহের শুক্রাণু, সে তোমার বডিতে উৎপন্ন অ্যান্টিবডিকে চিনে না, তোমার বডিতে কি উৎপন্ন অ্যান্টিবডিকে সে চিনে না, সে গিয়ে অ্যান্টিবডিরে গিয়ে কিছুক্ষণ পর পর গুতা দেয়, অ্যান্টিবডি মাথা গরম করে এরে কি করে দেয়, এরে নিষ্ক্রিয় করে দেয়। তখন এটাকে বলা হয় কি? অটো ইমিউনিটি। ঠিক আছে? এটা কত পার্সেন্ট ক্ষেত্রে হয়? 5 থেকে 10% হয়। বারবার প্র্যাঙ্ক করবা আর আমি তোমারে ছেড়ে দিব, এটাই হলো কথা। এটারে বলা হয় কি? অটো ইমিউনিটি। শুক্রাণু তখন বেচারা এক চাপে শেষ হয়ে যায়। আচ্ছা, এটা গেল তাহলে পুরুষের প্রজননের সমস্যা। আরো অনেক কিছুই আছে তোমার। ওষুধ খাইলে, যারা হলো বিভিন্ন ধরনের ওষুধ খায়, তারপর হলো যারা ক্যান্সারের পেশেন্ট, রেডিওথেরাপি নেয়, কেমোথেরাপি নেয়, যারা হলো সিগারেট খায়, সবচেয়ে বেশি তোমার বন্ধ্যাত্বের কারণ হলো সিগারেট খাওয়াটা। যারা সিগারেট খায় তাদের বাচ্চাদের বলা হয় ব্রেনের নিউরনের মোটামুটি কখনোই সম্পূর্ণ কি হয় না, ম্যাচুরিটি লেভেল অর্জিত হয় না, এবং তারা মনে রাখার ক্ষমতাটাও খুব বেশি অর্জন করতে পারে না। এবার আসি আমরা সিগারেটেই এতটুকু হয়, আর মদ খাইলে কি হবে সেটা তো বুঝতে পারতেছো। তো মদ খাওয়াটাও আমরা না বলি, অনেক কঠিন ব্যাপার। এখন আসছি আমরা নারীর কি সমস্যা হতে পারে। নারীর সমস্যা হতে পারে ডিম্বপাতে ব্যর্থতা। ডিম্বপাতে ব্যর্থতা অর্থাৎ ডিম্বপাত মানে ওভুলেশন যদি না হয়, অর্থাৎ ফলিকল থেকে যদি ভেদ করে, একটু পরে দেখবা, ফলিকল থেকে ভেদ করে যদি ডিম্বাণু বের না হয়, তখন ডিম্বপাত হবে না। এই ধরনের 10% ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। তারপরে হলো তোমার এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস যেটা, সেটা হলো ডিম্ব নালীতে ক্ষত। এটার কারণেও তোমার কি হয়, প্রজননের সমস্যা হয়। এটার কারণ হলো এটার পরিমাণ, ক্ষতর পরিমাণ 35%। জরায়ুতে ক্ষত হতে পারে, জরায়ুর ক্ষতের কারণে প্রজননের সমস্যা হতে পারে, এটার পরিমাণ 5 to 10%। তো বিভিন্ন ধরনের কারণ আছে যে ডিম্বপাতে কি হয়, ডিম্বপাতের না হওয়ার কারণেও তোমার কি হচ্ছে না, নিষেক হচ্ছে না বা বেবি হচ্ছে না। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবা। ওকে, ডিম্বনালীর ক্ষতকে বলা হয় এন্ডোমেট্রিওসিস, এটা 35% ক্ষেত্রে ঘটে। আচ্ছা, ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয়, কে বলতে পারবা? ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয়? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর হলো অ্যান্ড্রোজেন। একটু লিখে রাখো। তো এই টপিকস গুলা তোমাদেরকে আমি বলি 325 এবং 326 নাম্বার পেজ, এই দুইটা তোমরা একটু কষ্ট করে রিডিং পড়বা। ঠিক আছে? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন। ঠিক আছে? এই তিনটা জিনিস একটু এই জায়গাটা 325 এবং 326 এই জায়গাটা তোমাদেরকে একটু পড়তে দিলাম। খুব বেশি জরুরি না, যতটুকু দরকার আমি বলে যাব, আর যেগুলো দরকার নাই তারপরে একটু রিডিং পড়ার। এখন আসি আমরা প্রথমে চলে যাই এস্ট্রোজেন। এস্ট্রোজেন জিনিসটা কি? এস্ট্রোজেন জিনিসটা হলো এটা তো আমরা জানি হরমোন। এখন এই এস্ট্রোজেনের মাত্রাটা কখন তোমার বেড়ে যায়? এটা আসলে বেড়ে যায় বিভিন্ন সিনড্রোম বা বিভিন্ন রোগের কারণে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বলতে একটা সমস্যা আছে, যেটার কারণে এস্ট্রোজেনটা হাই লেভেলে পৌঁছায়। তো এটা মূলত 35 বছরে গিয়ে ঘটে। আর এস্ট্রোজেনটা কমে যায় কখন? যখন হলো মেনোপজ। মেনোপজ মানে কি? যখন হলো আর তোমার মেনস্ট্রুয়েশন আর হবে না, সেই সময়টাকে বলা হয় মেনোপজ।
ওই মেনোপজে যখন পৌঁছায় তখন ইস্ট্রোজেন লেভেল ধীরে ধীরে কমতে থাকে। অ্যান্ড্রোজেন জিনিসটা কি? অ্যান্ড্রোজেন জিনিসটা হলো যেটা তোমার প্রয়োজনে ইস্ট্রোজেনে পরিণত হতে পারে, সেটাই হলো অ্যান্ড্রোজেন। তো এগুলা কখন হয়? পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলা হয়। ওভারিতে যখন ওভারি চারিদিকে যখন ছোট ছোট টিস্যু জমে গিয়ে সিস্ট তৈরি হয়, সেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে উচ্চ মাত্রার অ্যান্ড্রোজেন দেখা যায়। লিভিডো, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, আমি শর্ট ফর্ম গুলা লিখতেছি, পরীক্ষায় শর্ট ফর্ম আর লাগবে। লিভিডো, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায়, এগুলা সময় উচ্চ মাত্রা অ্যান্ড্রোজেন লেভেল কি হয়ে যায়? হাই হয়ে যায়। এবার আসি টেস্টোস্টেরন, পুরুষের স্বাভাবিক হরমোন যেটা, সেটা কি? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের স্বাভাবিক লেভেল কত বা কি পরিমাণ পাওয়া যায়? বলা হয় 350 থেকে 1230 ন্যানোগ্রাম, 1230 ন্যানোগ্রাম পাওয়া যায় হলো টেস্টোস্টেরনের লেভেল। এখন এই টেস্টোস্টেরনের অভাব হলে কি হবে? যেটা হয়, স্ত্রীদের যেমন মেনোপজ থাকে, পুরুষের ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হয় অ্যান্ড্রোপজ। আচ্ছা, অনেক বললাম। এখন দেখো, বাচ্চাদের মধ্যে দুই ধরনের রোগ থাকে। একটা হলো তোমার ক্রোমোজোমাল রোগ, আরেকটা হলো তোমার টেরাটোজেনিক রোগ। তো ক্রোমোজোমাল রোগ যেগুলা, সেগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেহেতু ক্রোমোজোম দুই ধরনের আছে, একটা হলো অটোজোম, একটা হলো অটোজোম, আর একটা হলো কি সেক্স ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমাল রোগগুলাকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। তো ক্রোমোজোমাল রোগের দুইটা ভাগের মধ্যে কি কি আছে দেখো, অটোসোম এবং সেক্স ক্রোমোজোম। এই যে অটোসোম যেটা আছে, অটোসোমাল যেটা আছে, অটোসোমের মধ্যে আবার দুই ধরনের আছে। একটা হলো প্রকট অটোসোম, আরেকটা হলো প্রচ্ছন্ন অটোসোম। প্রকট অটোসোম এবং আরেকটা কি প্রচ্ছন্ন অটোসোম। প্রকট অটোসোমাল ডিজিজ কি? ট ট হান্টিংটনস। হান্টিংটনস হলো প্রকট অটোসোমাল ডিজিজ। আর প্রচ্ছন্ন প্রচ্ছন্ন অটোসোমাল ডিজিজ হলো, মনে রাখবা, এসটিপি। এসটিপি, এস দিয়ে কি? সিকল সেল, সিকল সেল ডিজিজ। টি দিয়ে হলো টি শেক্স, পি দিয়ে হলো ফিনাইল কিটোনিউরিয়া, পিকেইউ। এগুলো হলো প্রচ্ছন্ন অটোসোমাল ডিজিজ। তাহলে এবার চলে যায় সেক্স ক্রোমোজোমাল ডিজিজ কি? একটা হলো বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা যেটা, সেটা। তারপর হলো হিমোফিলিয়া, তারপর হলো ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোম। সবগুলো বাংলায় লিখি, ফ্রাজাইল এক্স সিনড্রোম। এটা মূলত অটিজমের সাথে সম্পর্কিত। আরেকটা আছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমটা ডাউন সিনড্রোমটা কত নাম্বার ক্রোমোজোম বা ট্রাইজোমিতে হয়? এটা হলো ডাউন সিনড্রোমটা হয় 21 নাম্বার। ডাউন সিনড্রোমটাকে বলা হয় ট্রাইজোমি। এই ডাউন সিনড্রোমটা কত নাম্বার ক্রোমোজোমের সমস্যা? 21 নাম্বার ক্রোমোজোমে। এজন্য এটাকে ট্রাইজোমি 21ও বলা হয়। নরমালি প্রতিটি ক্রোমোজোমে দুইটা কপি থাকে, কিন্তু যখন কারো ডাউন সিনড্রোম হয় তখন তার 21 নাম্বার ক্রোমোজোমে দুইটা জায়গায় তিনটা কপি থাকে। কয়টা থাকে? দুইটা জায়গায় তিনটা কপি থাকে। এটাকে বলা হয় কি? ট্রাইজোমি। নরমালি 46টা ক্রোমোজোম পাওয়া গেলেও এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় কত? 47, কারণ একটা বেড়ে যায়। আচ্ছা, এটা দেখো, এই ধরনের জটিলতায় প্রায় প্রতি 1000 শিশুর মধ্যে একজন পাওয়া যায়। মনে থাকবে, এটার হয় 47XXY। আমরা বলি না যে 47XY? না না না,
এটা অন্য জিনিস। এটা ডাউন সিনড্রোম হলো কোনো থার্ড জেন্ডার না, এটা হলো আলাদা জিনিস। এটা একদম সুস্থ মানুষের মতোই, শুধু স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ আসে। এবার আসি আমরা টেরাটোজেনিক। টেরাটোজেনিক জিনিসটা কি? সেটা হলো যখন তোমার মায়ের শরীরের কোনো কারণে সন্তানের শরীরে কোনো সমস্যা হবে, সেটাকে বলা হয় টেরাটোজেনিক ডিজিজ। অর্থাৎ মা ধরো অ্যালকোহল নিছে, সে অ্যালকোহলের কারণে সন্তান কোনো রোগে আক্রান্ত হলো, সেটা হলো টেরাটোজেনিক ডিজিজ। মা কোনো ওষুধ খাইছে, সেটার কারণে সন্তানের কোনো সমস্যা হয়েছে, সেটা হলো টেরাটোজেনিক ডিজিজ। তাহলে টেরাটোজেনিক ডিজিজ গুলা কি কি? যেমন রুবেলা, তারপর হলো জার্মান মিজেলস, রুবেলা বা জার্মান হাম, রুবেলা বা জার্মান হাম, এটা হলো টেরাটোজেনিক ডিজিজ। পরীক্ষায় আসবে কোনটা টেরাটোজেনিক ডিজিজ, কোনটা ক্রোমোজোমাল ডিজিজ। তারপর হলো এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো হলো টেরাটোজেনিক ডিজিজ। সাইটোমেগালোভাইরাস, এটা হলো তোমার টেরাটোজেনিক ডিজিজ। ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম, মদ পানের কারণে হয় ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম, এটা তোমার টেরাটোজেনিক ডিজিজ। তাহলে এই যে টেরাটোজেনিক ডিজিজ কোনগুলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ফিটাসের তো আর অ্যালকোহল খাচ্ছে না, সেই অ্যালকোহলটা নিশ্চয় মা খাইছে, আর সেটা ফলাফল সন্তান অনুভব করতেছে। এবার আসি আমরা এর মধ্যে, দেখো এইচআইভি একটা জিনিস পাইছি, এটা হলো মূলত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। দ্যাট মিনস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলা মা থেকে সন্তানে আসার চান্স আছে। কি কি আছে? সিফিলিস আছে, তারপর এইডস আছে, তারপর গনোরিয়া আছে, এগুলো আসার চান্স আছে। তো সিফিলিস জিনিসটা যে জীবাণুর মাধ্যমে ছড়ায় তার নাম কি? সিফিলিসটা ছড়ায় হলো ট্রিপিনোমা পেলিডাম দ্বারা। ট্রিপিনোমা পেলিনাম দ্বারা হলো এই সিফিলিস রোগটা ছড়ায়। এটা সুপ্তিকাল 2 থেকে 21 দিন। এটা সুপ্তিকাল কতদিন? 2 থেকে 21 দিন হলো সুপ্তিকাল। এই রোগের লক্ষণটাকে 4টা পর্যায়ে ভাগ করা হয়। এই রোগের লক্ষণটাকে কয়টা পর্যায়ে ভাগ করা হয়? 4টা পর্যায়ে ভাগ করা হয়। 21 দিন পরে ধরো জীবাণু ঢুকছে, 21 দিন পরে একটা মাত্র ধরো ক্ষত দেখা যায়। এই সিফিলিটিক ক্ষত, বইয়ের চাপটার উল্টাইলে দেখবা ক্ষতগুলা বইয়ের মধ্যে দিছে, একটি ক্ষত দেখা যায়। এটা হলো প্রাথমিক পর্যায়ে। 3 থেকে 6 সপ্তাহ পর এটা দ্বিতীয় পর্যায়ে যায়। দ্বিতীয় পর্যায়ে যখন, তার মানে মাধ্যমিক পর্যায়ে যায়, অনেকগুলো ছোট 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 লাল লাল ফুসকুড়ি দেখা যায়। তাহলে দেখো দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে একটা ক্ষত, দ্বিতীয় পর্যায়ে যখন যাবে অনেকগুলা ক্ষত সৃষ্টি হবে। এরপরে সৃষ্টি হয় হলো সুপ্ত পর্যায়ে। সুপ্ত পর্যায়ে হলো মারাত্মক। প্রথম 2 পর্যায়ে যদি তুমি চিকিৎসা না নাও, তৃতীয় পর্যায়ে দেখা যাবে এটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। তুমি তো খুশিতে আয় রে, এই তো রোগ গেছে গা আমার শরীরে। এই যে রোগটা আসলে যায় নাই, এটা ভিতরে গিয়ে এবার অবস্থান নিছে। ধীরে ধীরে এটা তোমার কি সময় নিবে, 10 থেকে 20 বছর 30 বছর পরে এটা তার আসল রূপ দেখাবে। কি দেখাবে? এটাকে বলা হয় টারশিয়ারি সিফিলিস। যখন তোমার চিকিৎসা না নিয়ে, তুমি যখন মনে করছো যে এটা মনে হয় গেছে গা, চিকিৎসা নাও নাই, এই শুরু হবে এটা টারশিয়ারি স্টেজ। টারশিয়ারি স্টেজে তোমার যেটা হয়, মানুষের হার্ট, ব্রেন, লাংস, লিভার, কিডনি সবগুলা নষ্ট হয়ে যায় এবং মানুষের মৃত্যু ঘটে। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আগে প্রথমে পরীক্ষা করে শনাক্ত করতে হবে এটা কি সিফিলিস কিনা। শনাক্ত করার উপায় হলো কয়েকটা টেস্ট আছে, যেমন টিপিএইচএ টেস্ট। কি কি টেস্ট করতে হবে একটু খেয়াল করো। টেস্টগুলোর নাম কি কি? ট্রিপিনোমা পেলিডাম হেমি এক্লুটিনেশন টেস্ট, টিপিএইচএ। দেখো ট্রিপিনোমা পেলিডাম হেমি এক্লুটিনেশন টেস্ট, ভেনারেল ডিজিজ ভিডিআরএল, এফটিএ অ্যান্টিবডিজ। এই টেস্টগুলা করতে হবে তোমার। এই টেস্টগুলা করে শনাক্ত করতে হবে এটা সিফিলিস কিনা। সিফিলিস হলে প্রাথমিক পর্যায়ে থাকুক, মাধ্যমিক পর্যায়ে থাকুক, যে পর্যায়ে থাকুক, একটা পর্যায়ে যদি তুমি দেখো যে একটা ফুসকুড়ি হয়েছিল বা এরকম ক্ষত, বা তুমি শিওর যে সিফিলিস হয়েছে, তখন অবশ্যই অবশ্যই একটা বেনজাথিন পেনিসিলিন জিএ টিকা নিয়ে নিতে হবে। একটা টিকা নিয়ে নিলেই শেষ।
এখন ধরো তুমি মনে করতেছো চলে গেছে, হ্যাঁ, তুমি চিকিৎসা না করতে দেখলা চলে গেল, তাহলে এটা কোন পর্যায়ে চলে গেছে? সুপ্ত পর্যায়ে। এবার শুরু হয়েছে আসল খেলা। এবার কি করতে হবে? প্রতি সপ্তাহে একটা করে বেনজাথিন পেনিসিলিন জি নিতে হবে। যতদিন ডাক্তার বলবে না ততদিন বেনজাথিন পেনিসিলিন জি নিতে হবে। এখন নিচ্ছ তো নিচ্ছ, একদিকে ভ্যাকসিন নিচ্ছ, হ্যাঁ, আর একদিকে যাচ্ছে দেখা যাচ্ছে তুমি আবার বউয়ের সাথে তোমার সম্পর্ক কন্টিনিউ আছে। তো এখানে কি সম্পর্ক হচ্ছে? যদি বউয়ের ওই রোগটা থেকে থাকে, তুমি একদিকে সুস্থ হবা আরেকদিকে আবার আসবে, একদিকে সুস্থ হবা আবার আরেকদিকে আসবে, তাহলে তুমি কি করবা? তুমি একাই বললা ভ্যাকসিনের দাম তো বেশি, আমি একাই নি, বউকে দিব না, বউকে দিব না, ঠিক আছে, আমি একাই নিয়ে নি, লুকায় লুকায় নিয়ে নি, হ্যাঁ, বউকে দিব না। তো তুমি একদিকে ভ্যাকসিন নিতেছো, বউকে দিচ্ছ না, বারবার নিতেই আসো নিতেই আসো নিতেই আসো, ঠিক আছে। তাহলে চিন্তা করো, তুমি বউকে যদি বঞ্চিত করো তাহলে কিন্তু তোমার কোনো রক্ষা নাই। তাহলে বউকেও কি করবা? ভ্যাকসিনটা বা টিকাটা দিয়াই দিবা, ঠিক আছে, সমতা বিধান করবা। এবার আসি গনোরিয়া। গনোরিয়া হলো যে জীবাণু দ্বারা হয়, তার নাম হলো নাইসেরি গনোরি। এই যে নাইসেরি গনোরি হলো, এখানে একটা কথা আছে, এটা কিন্তু এমনি এমনি হবে না। তোমার যদি দুষ্ট সম্পর্ক থাকে, দুষ্টা যদি সম্পর্ক থাকে কারোর সাথে, তখন হবে, ঠিক আছে। সো দুষ্টা সম্পর্ক থেকে দূরে থাকলে তুমিও ভালো থাকবা, বউ ভালো থাকবে। তো এখন খেয়াল করো, গনোরিয়া রোগের জীবাণুর নাম হলো নাইসেরি গনোরি। এই নাইসেরি গনোরি বা গনোরিয়াটা মূলত কোন কোন জায়গায় সংক্রমণ করে? সেটা হলো সার্ভিক্স, জরায়ু, নালী। আচ্ছা, এই এভরিওয়ান না দিয়ে শুধু সেন্ড টু মি দে, মেসে সবাই পড়ে ফেলতেছে, হ্যাঁ। আচ্ছা, সার্ভিক্স, জরায়ু, আর হলো পেলভিয়ান নালী, এগুলাতে মূলত কি হয়? গনোরিয়া জীবাণুটা সংক্রমণ করে। আরেকটা হলো ইউরেথ্রার মিউকাস ঝিল্লি। তো মূলত মিউকাস ঝিল্লিটা হলো সবচেয়ে বেশি প্রিয়, মিউকাস ঝিল্লিটা হলো সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গায় মূলত নাইসেরি গনোরি কি হয়? অ্যাটাক করে। তো এই যে গনোরিয়া হয়, গনোরিয়ার কারণে শিশুর কি হয়? শিশু হলো চোখে দেখতে সমস্যা হয়, যেটাকে বলা হয় অফথালমিয়া নিওন্যাটোরাম। নিওনেট থেকে আসছে নিওন্যাটোরাম। তাহলে আর অফথালমিয়া মানে চোখে সমস্যা হয়, তাহলে এটাকে বলা হয় অফথালমিয়া নিওন্যাটোরাম। এবার আসি এইডস হলে। এইডস হলে তার রক্ষা নাই, হ্যাঁ। এইডস এর শুধু জীবাণুর নাম আমরা জানি, এইচআইভি, সেটা একটা রেট্রোভাইরাস। তো এইডস কোন কোন সেলকে ধ্বংস করে? একটা হলো ম্যাক্রোফেজ, আরেকটা হলো টি4 লিম্ফোসাইট, টি4 লিম্ফোসাইট। তো শনাক্তকরণ টেস্ট, এখানে এইডস এর শনাক্তকরণ টেস্ট কি আছে? অ্যান্টিবডি টেস্ট, আরএনএ টেস্ট, ওই একই গনোরিয়ার চিকিৎসা আর সিফিলিসের চিকিৎসা সেম, P24 টেস্ট, ওয়েস্টার্ন ব্লট। তো এইগুলা দিয়ে শনাক্ত করতে হয় কি? এর শনাক্তকরণ টেস্ট, এগুলা খেয়াল রাখবা। এখন চিকিৎসা কি? চিকিৎসা হলো হার্ট থেরাপি। হার্ট থেরাপির মধ্যে দেখো ডবল এ, কিন্তু এখানে তিনটা গ্রুপের ওষুধ নিয়ে চিকিৎসা করা হয়। একটা হলো নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটরস, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটরস এবং প্রোটিয়াস ইনহিবিটরস। এই তিনটা ইনহিবিটরস নিয়ে তোমার কি করা হয়? হার্ট থেরাপি দেওয়া হয়। এবার আসি আমরা তোমার এই যে তোমার ডিম্বাণু সৃষ্টি হয়, যেটা ওভুলেশন যেটা হয়, সেটা যেই মাধ্যমে হয় তার নাম আমরা সবাই জানি মেনস্ট্রুয়েশন। তো এই যে বয়সন্ধির সময় কিন্তু
বয়ঃসন্ধির পর থেকে হয়, তাই না? তো বয়ঃসন্ধির সময় মেয়েদের দেহে যে পরিবর্তনটা আসে বা ছেলেদের দেহে যে পরিবর্তনটা আসে সেটাকে বলা হয় টিনার দশা। টিনার দশা বা TINNER স্টেজ বলা হয় এগুলারে। তো বয়ঃসন্ধি হলো নরমালি 13 থেকে 14 বছরের মধ্যে ছেলেদের ঘটে যায়, আর মেয়েদের হলো 10 থেকে 12 বছরের মধ্যে হয়ে যায়। তো মেয়েদের যেটা হয় সেটা হলো রজচক্র। এই রজচক্রটা কিন্তু যতটা সহজে বলে ফেলতেছি, এটা কিন্তু এত সহজ জিনিস না। এটা এতটাই একটা মারাত্মক জিনিস। এটা যখন হয় মেয়েদের, এটা কিন্তু এই সময় একটা মেয়ে যে ব্যথাটা ফিল করে, এটা যদি একটা ছেলে ফিল করত, সে জীবনে মনে হয় মানে সোজা হয়ে যেত। এবং আরেকটা জিনিস হলো, এই বয়ঃসন্ধির সময় মেয়েদের আচার আচরণে ব্যাপক পরিবর্তন আসে। দেখা যাচ্ছে তারা হুট করে মাথা গরম করে ফেলে, তাদেরকে তুমি সুন্দর কথা বললেও তাদের কাছে ওটা বিষাক্ত মনে হইতে পারে। তো ওই সময়টায় তোমার অনুভব করতে হবে যে একটা মেয়ের মেনস্ট্রুয়েশন চলাকালীন সময় তার ব্যাপারগুলা ফিল করাটা খুবই জরুরি। ঠিক আছে? আমরা যারা ছেলেরা, এই ছেলেদের হলো দেখা যায় অনেক সময় বলি যে এরকম মেয়েটা এরকম খেটখেটে স্বভাবের, এই সেই। বিশ্বাস করো, তুমি যদি তার ওই স্টেজের ভিতর দিয়ে যাইতা, ঠিক আছে, তাহলে তুমি আর ওই কথাটা বলতে না। এটা আমারও এক সময় ছিল, যখন ধীরে ধীরে এগুলা জানছি তখন বুঝতে পারছি তাহলে একটা মেয়ে হওয়া কিন্তু সহজ ব্যাপার না, মানুষ হওয়া অনেক সহজ ব্যাপার, একটা মেয়ে হওয়া সহজ ব্যাপার না। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো এখন আসি আমরা রজচক্র। রজচক্র জিনিসটা হলো, প্রথম রজচক্র হলো মিনার্চি। মেয়ে হওয়া বলতে বুঝাচ্ছি গাদা, সেটা হলো একটা মেয়ের মতো মেয়েরা যা সহ্য করে বা মেয়েরা যে মা হওয়ার যে কষ্টটা ফিল করে, এত কিছু করে, এগুলো একজন ছেলের পক্ষে নেওয়া কখনোই পসিবল না। তুমি যদি কোনোদিন ডেলিভারি রুমে যাও, যেদিন ডাক্তার হবা সেদিন, যেদিন ডেলিভারি রুমে যাবা সেদিন তুমি বুঝতে পারবা যে একটা বাচ্চা হওয়ার কষ্ট কতটা ভয়ানক। ঠিক আছে? বুঝছো? এর আগে তুমি ফিল করতে পারবা না এটা কি পরিমাণ পেন। মুখে শুনো হয়তো এত গুণ ব্যথা, অত গুণ ব্যথা। যেদিন তুমি ওখানে যাবা তখন তুমি ওই তাদের কষ্টটা যখন ফিল করতে পারবা চোখের সামনে, তখন বুঝবা এটা। তো এই জন্য বলতেছি, মেয়ে হওয়া অনেক কঠিন ব্যাপার। মানে একদিক থেকে যে কাজগুলা তারা করে বা তারা সহ্য করে সেই জিনিসটা। তো চেষ্টা করবা যতটুকু পারো সম্মান দিতে। এবার আসি আমরা প্রথম রজচক্র। প্রথম রজচক্র হলো মিনার্চি, আর শেষ রজচক্র হলো কি? শেষ রজচক্র কি বলতো? মেনোপজ। তাহলে এই রজচক্রের সময় গড়ে কতদিন সময় লাগে বলতো? রজচক্রের গড়ে 28 দিন সময় লাগে। রেঞ্জে বললে কত? 24 থেকে 32 দিন। রেঞ্জে বললে কত? 24 থেকে 32 দিন। এর প্রভাবক হিসেবে কাজ করে যে হরমোনটা, সেটা হলো গোনাডোট্রপিক হরমোন। সেটা হলো কি? গোনাডোট্রপিক হরমোন। তো রজচক্রের ধাপ কি কি আছে? রজচক্রের ধাপ আছে কয়েকটা ধাপে বিভক্ত করা হয়। নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, তারপর হলো প্রাক রজস্রাবীয় পর্যায়ে, আরেকটা হলো ব্লিডিং ফেজ। তো টোটাল 4টা ভাগে ভাগ করা হয়। প্রথমে দেখো নিরাময় পর্ব। নিরাময় পর্ব কত থেকে কতদিন? 3rd থেকে, নিরাময় পর্ব হলো 3য় থেকে 6ষ্ঠ দিন হলো নিরাময় পর্ব। 3rd থেকে কত? 3rd থেকে 6th। এই রজতচক্রের 3য় থেকে কত 6ষ্ঠ দিন হলো নিরাময় পর্ব। এই সময় এন্ডোমেট্রিয়াম হলো 1 মিলিমিটার পুরু হয়। কতটুকু পুরু হয়? 1 মিলিমিটার পুরু হয়। বৃদ্ধি পর্ব শুরু হয়
সপ্তম দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত। সপ্তম দিন থেকে কততম দিন? 14তম দিন পর্যন্ত সময়টা হলো নিরাময় পর্ব। এই নিরাময় পর্বে বৃদ্ধি পর্ব, সপ্তম থেকে 14তম দিন যেটা, সেটা হলো বৃদ্ধি পর্ব। এই বৃদ্ধি পর্বের সময় এন্ডোমেট্রিয়াম কতটুকু পুরু হয়? 3 থেকে 4 মিলিমিটার। এন্ডোমেট্রিয়াম কতটুকু পুরু হয়? 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। এই 3 থেকে 4 মিলিমিটার যে পুরু হয়, এরপরে কি হয়, এখানে এই বৃদ্ধি পর্বে যে যে ঘটনাগুলো ঘটে সেগুলা খেয়াল রাখতে হবে। এই বৃদ্ধি পর্বে হলো ডিম্বপাত ঘটে 14তম দিনে। এখন ডিম্বপাত ঘটাটা কি খেয়াল করো। ফলিকল হলো ডিম্বাণুকে চারপাশ থেকে ঘিরে রাখে। এই ফলিকল গুলা যখন একসাথে আলাদা হয়ে যায়, তখন তোমার ডিম্বাণুটা বাইরে বের হয়ে আসে। এই ফলিকলের আবরণ থেকে ডিম্বাণুটা বের হয়ে আসাকে বলা হয় ডিম্বপাত। তাহলে ফলিকল গুলা কি হয়? ফলিকল গুলা গুচ্ছবদ্ধ হয়ে তৈরি করে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম আসলে একটা গ্রন্থি। কি ধরনের গ্রন্থি? এটা হলুদ বর্ণের গ্রন্থি। এই কর্পাস লুটিয়াম থেকে একটা হরমোন সিক্রেশন হয়, অনেক কিছু সিক্রেশন হয়, যার মধ্যে একটা হরমোনের নাম হলো প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনের কারণে দেহের টেম্পারেচার কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে খেয়াল করো, তাহলে ডিম্বপাত হওয়ার পরে দেহের তাপমাত্রা কি হয়ে যাবে বলতো? বেড়ে যাবে, যেটাকে আমরা কি বলি? ফিভার, জ্বর আসে। এই সময় কি আসে? জ্বর আসে। এবার আসি আমরা প্রাক রজস্রাবীয় পর্যায়ে। প্রাক রজস্রাবীয় পর্যায় হলো 15 থেকে 28তম দিন। 15 থেকে 28তম দিন পর্যন্ত হলো প্রাক রজস্রাবীয় পর্যায়। এই পর্যায়ে কি হয়? এন্ডোমেট্রিয়াম হলো তোমার 5 থেকে 6 মিলিমিটার পুরু হয় এবং 26তম দিনে কি হয়? 26তম দিনে কর্পাস লুটিয়াম যেটা, সেটা চুপসে যায়। কর্পাস লুটিয়াম যেটা, সেটা কি হয়? চুপসে যায়। আর ব্লিডিং ফেজ যেটা, সেটা হলো তোমার 4 থেকে 5 দিন স্থায়ী হয়। কতদিন স্থায়ী হয়? 4 থেকে 5 দিন স্থায়ী হয়। আর হলো এই সময় ব্লিডিং হয় 30 থেকে 40 ml। এই সময় ব্লিডিং হয় 30 থেকে 40 ml। এখন আসি, তোমাদের বই যদি তোমরা একটু খুলে দেখো, নতুন বইয়ে দেখবা এই রজচক্র প্রক্রিয়াটাকে একটু আলাদা করে দিছে। দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো ডিম্বাশয় চক্র, আর একটা হলো জরায়ু চক্র। দেখো তো তোমরা পাইছো কিনা? জরায়ু চক্রটাকে দুইটা ভাগে ভাগ করছে, জরায়ু রজচক্রকে। একটা হলো ডিম্বাশয় চক্র, আর একটা হলো জরায়ু চক্র। ডিম্বাশয় চক্রটা হলো ফলিকুলার ফেজ, ডিম্বপাত এবং লুটিয়াল ফেজ, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে দেখো তো? তিনটা ভাগে। ফলিকুলার ফেজ, তারপর হলো কি ডিম্বপাত ফেজ, আর একটা হলো লুটিয়াল ফেজ। তাহলে ডিম্বাশয় রজচক্রকে দেখো, নতুন বই অনুসারে রজচক্রকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। তাহলে ডিম্বাশয় চক্র জিনিসটা কি? ডিম্বাশয় চক্রটা তাহলে কি কি আছে? ফলিকুলার ফেজ, ডিম্বপাত ফেজ, লুটিয়াল ফেজ। আর জরায়ু চক্র যেটা, সেটা হলো রজস্রাবীয় পর্যায়, বৃদ্ধি পর্যায়, আর হলো ক্ষরণশীল পর্যায়। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তো ডিম্বাশয় চক্র বলা হয়, আমরা জানি গোনাডোট্রপিন। আমি তো একটু আগে বললাম যে গোনাডোট্রপিনের সিক্রেশনের কারণে কিন্তু এই রজচক্রটা কি হয়? শুরু হয়। তো এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন,
এই দুইটা কি করে ফলিকলকে ইস্ট্রোজেন উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে প্রথম কথা হলো যে শুরু হয় ডিম্বাশয় চক্রটা শুরু হয় ফলিকুলার পর্যায় দ্বারা, শুরু হয় কি দ্বারা? ফলিকুলার পর্যায় দ্বারা। তো বলা হয় ফলিকুলার পর্যায়ে মূলত যে জিনিসটা হয় ডিম্বাণুটা পরিপক্ক হয়। ডিম্বাণুটা কি হয়? পরিপক্ক হয়। তো পরিপক্ক হওয়াকে কি বলি আমরা? ডিম্বাণু পরিপক্ক হওয়াকে আমরা কি বলি? ওজেনেসিস। ওজেনেসিস প্রক্রিয়া কি হয়? ডিম্বাণু পরিপক্ক হয়। তো এই ডিম্বাণু যে পরিপক্ক হয় সেই পরিপক্ক হওয়ার ফেজটাই হলো ফলিকুলার ফেজ। তো ফলিকুলার ফেজে প্রথম কথা খেয়াল রাখবা হরমোন সিক্রেশন বেড়ে যায়। কি কি হরমোন সিক্রেশন? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন বাড়ার কারণ হলো লুটিনাইজিং হরমোন। এই দুইটা পরবর্তীতে কি করবে? তোমার ইস্ট্রোজেন সিক্রেশনের জন্য ফলিকলকে সাহায্য করবে যাতে ইস্ট্রোজেন সিক্রেশন হয়। ইস্ট্রোজেন সিক্রেশন হলে ডিম্বাণু কি হবে? পরিপক্ক হবে। এটা হলো ফলিকুলার ফেজ। তারপরে শুরু হয় ডিম্বপাত বা ওভুলেটরি ফেজ। ওভুলেটরি ফেজে গিয়ে ইস্ট্রোজেন কি করে? পিটুইটারি হরমোন সিক্রেশনে বাধা দেয়। এখন চিন্তা করো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আসতেছে কোত্থেকে? পিটুইটারি থেকে। তাহলে যেহেতু বাধা দিচ্ছে ইস্ট্রোজেন ডিম্বপাত পর্যায়ে গিয়ে ইস্ট্রোজেন কি করে? এই লুটিনাইজিং এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশনে বাধা দিবে, অর্থাৎ লুটিনাইজিং হরমোনের পরিমাণ কমে যাবে এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনেরও পরিমাণ কমে যাবে। তবে হঠাৎ করে 12তম দিনে গিয়ে লুটিনাইজিং হরমোনের পরিমাণ 12তম দিনে গিয়ে এত বেশি বেড়ে যায় যার কারণে তোমার কি ঘটে? ডিম্বপাত ঘটে। তাহলে ডিম্বপাত ঘটার পিছনে 12তম দিনে কোন হরমোনের সিক্রেশন বেড়ে যাওয়াটা দায়ী? এই প্রশ্নটা খুবই জরুরি। কোন হরমোন সিক্রেশনটা দায়ী? লুটিনাইজিং হরমোন। তাহলে 12তম দিনে নরমালি কি হয় ভালো করে শুনো। ডিম্বপাত ফেজটা শুরু হওয়ার শুরুতে প্রথমে ধীরে ধীরে হরমোনগুলা সিক্রেশন কমতে থাকে। কারণ কি? ইস্ট্রোজেন কি করে? পিটুইটারিকে ইনহিবিট করে, বাধা দেয় হরমোন সিক্রেশনের জন্য। তো ইস্ট্রোজেনের কারণে লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ধীরে ধীরে কমতেছে। হঠাৎ করে 12 নম্বর দিনে লুটিনাইজিং হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার মূল কারণটাই হলো যাতে ডিম্বপাত ঘটে। কারণ কি? ডিম্বপাত ঘটার জন্য যে হরমোনটা মাস্ট দরকার অতিরিক্ত পরিমাণে, সেটাই হলো কি? লুটিনাইজিং হরমোন। এরপরে হলো লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে কি হয়? লুটিয়াল ফেজ মানে হলো আসলে কর্পাস লুটিয়াম যে সৃষ্টি হয় না, এই কর্পাস লুটিয়াম সৃষ্টি হওয়াকে বলা হয় লুটিয়াল ফেজ। এই কর্পাস লুটিয়াম থেকে তোমার ইস্ট্রোজেন খরিত হবে, প্রজেস্টেরন করিতে হবে, প্রজেস্টেরনের কারণে দেহের তাপমাত্রা বাড়বে। এটা হলো লুটিয়াল ফেজের কথাবার্তা। বুঝছো জিনিসটা? আর এই যে জরায়ু চক্র, যেটা নতুন বই অনুসারে রজস্রাবীয় পর্যায়কে ভাগ করা হয়েছে প্রথম 5 দিন, তারপর হলো বৃদ্ধি পর্বকে ভাগ করা হয়েছে 6 থেকে 14তম দিন, আর ক্ষরণ পর্যায়কে ভাগ করা হয়েছে 15 থেকে 28তম দিন। এটা হলো নতুন অনুসারে। তো ব্লিডিং ফেজে ব্লিডিং হবে। কখন ব্লিডিং হয়? এখন ব্লিডিং ফেজে যে ব্লিডিং হয় আসলে ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে থাকে অনিষিক্ত ডিম্বাণু। ডিম্বপাত যেটা ঘটে সেটা যদি 36 ঘন্টার মধ্যে ডিম্বাণুটা যদি নিষেক না হয়, তাহলে সেই ডিম্বাণুটা ব্লাডের সাথে সাথে বের হয়ে আসবে, ক্ষত বিক্ষত হয়ে ব্লাডের সাথে বের হয়ে আসবে। সাথে আরো কি? এন্ডোমেট্রিয়াম আসবে, রক্ত আসবে, রক্তনালী আসবে, ছিঁড়ে একসাথে চলে আসে। এটা 4-5 দিন যেটা স্থায়ী হয় সেটা। আর বৃদ্ধি পর্বে যেটা বলছি, বৃদ্ধি পর্বে সবকিছুই সেম থাকবে। সেম টু সেম হলো তোমার কি? ক্ষরণ পর্যায়। ক্ষরণ পর্যায় কোনটা তুমি ভাগ করে ফেলবা? ক্ষরণ পর্যায়ের সাথে কোনটা মিলাবা? প্রাক রজস্রাবীয় পর্যায় যেটা, সেটাই হলো তোমার কি? ক্ষরণ পর্যায়। বুঝা গেছে জিনিসটা? নতুন বইয়ের এই অংশটা একটু খেয়াল করবা। 12তম দিনে কোন হরমোনের সিক্রেশন বেড়ে যায় মাস্ট মনে রাখবা, কারো যাতে ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা,
কর্পাস লুটিয়াম যখন চুপসে যায় তখন সেটার নাম কি হয় বলতো? কর্পাস লুটিয়াম যখন চুপসে যায় তখন সেটার নাম কি হয়? সেটার নাম হয় কর্পাস অ্যালবিকা। কর্পাস লুটিয়াম যখন কি হয়ে যায়, ওই যে 26তম দিনে কর্পাস লুটিয়াম শুকায় যায় না, তখন সেটার নাম কি হয়? কর্পাস অ্যালবিকাম। কর্পাস অ্যালবিকান মানে হলো যখন কর্পাস লুটিয়াম ছোট হয়ে যাবে, তার কার্যকারিতা হারাবে, তখন সেটার নাম হয়ে যায় কি? কর্পাস অ্যালবিকান। কর্পাস লুটিয়াম হয় হলদে কালারের, আর কর্পাস অ্যালবিকানের কালারটা কিছুটা সাদা, কিছুটা সাদা, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এবার আসি বিভিন্ন অংশের বর্ণনা, পুরুষ জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের বর্ণনা। এই বর্ণনাটুকু একটু খেয়াল রাখবা। তো পুরুষ জননাঙ্গের মধ্যে কি আছে? মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গ। পুরুষের মধ্যে, পুরুষ জননাঙ্গের মধ্যে কি আছে? মুখ্য এবং গৌণ জননাঙ্গ আছে। পুরুষের মুখ্য জননাঙ্গ কি? শুক্রাশয়। শুক্রাশয় কয়টা থাকে? শুক্রাশয় থাকে 2টা। এগুলা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? 2 ইঞ্চি বা 4 থেকে 5 সেন্টিমিটার। ওজন কত? ওজন হলো 10 থেকে 12 গ্রাম। আর কয়টা আবরণ থাকে? 3টা আবরণ থাকে। সেমিনিফেরাস নালী থাকে কত? 1000। 1000টা কি থাকে? সেমিনিফেরাস নালিকা। আর শুক্রাশয়ের বাইরের দিকের আবরণের নাম হলো টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া। আচ্ছা, এখন আসি এই যে শুক্রাশয়ের প্রাচীরে যে সেলগুলো থাকে, কয় ধরনের সেল থাকে? 2 ধরনের সেল থাকে। একটা থেকে শুক্রাণু সৃষ্টি হয়, একটা হলো শুক্রাণুকে পুষ্টি দান করে। ঠিক আছে? একটা হলো স্পারমাটোজেনিক সেল, আরেকটা কি? আরেকটা হলো যেটা পুষ্টি দেয়, সেটার নাম কি? সার্টোলি সেল। এখন আসি আমরা শুক্রাশয় যে জায়গায় অবস্থান করে তার নাম কি? তার নাম হলো স্ক্রোটাম। স্ক্রোটামের তাপমাত্রা দেহের তাপমাত্রা থেকে কত ডিগ্রি কম থাকে? 2 ডিগ্রি কম থাকে। এই স্ক্রোটামের ভিতরে যদি পানি জমে তখন সেটাকে বলা হয় হাইড্রোসিল। 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, সমস্যা নাই। 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে রেঞ্জে থাকলে। এখন চিন্তা করো শুক্রাশয় কি দেহের ভিতরে থাকে নাকি বাইরে থাকে? এটা কিন্তু বাইরে থাকে। তাহলে এটাকে বলা হয় শুক্রাশয় আর স্ক্রোটাম পুরাটা একসাথে উদরের বাইরে থাকে, তাহলে এটা বহিঃউদরীয় অঙ্গ। আর শুক্রাশয়ের কাজ কি? শুক্রাশয়ের কাজ হলো শুক্রাণু উৎপাদন করা, টেস্টোস্টেরন সিক্রেশন করা, এগুলো হলো তোমার শুক্রাশয়ের কাজ। এগুলো গেল মুখ্য জননাঙ্গ। গৌণ জননাঙ্গ। গৌণ জননাঙ্গ কি আছে? এপিডিডাইমিস আছে, শুক্রনালী আছে, ক্ষেপণনালী আছে, সেমিনাল ভেসিকল আছে, গ্রন্থি আছে, এগুলা হলো গৌণ জননাঙ্গ। তো গৌণ জননাঙ্গের এপিডিডাইমিস 4 থেকে 6 মিটার লম্বা, 3টা অংশ আছে। একটা হলো মস্তক, একটা হলো দেহ, আরেকটা হলো লেজ। মস্তকটাকে বলা হয় ক্যাপুট, আর দেহটাকে বলা হয় মধ্য এপিডিডাইমিস, আর লেজ অংশটাকে বলা হয় কর্ডা এপিডিডাইমিস। ক্যাপুট এপিডিডাইমিস, মধ্য এপিডিডাইমিস, আর হলো কর্ডা এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস প্রায় শুক্রাণুকে 1 মাস পর্যন্ত জমা রাখতে পারে। এরপর আসি বাস ডিফারেন্স যেটা শুক্রনালী যেটারে বলা হয়। বাস ডিফারেন্সটা হলো প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, এবং এটা কোন ছিদ্রপথে হলো প্রবেশ করে? যার নাম হলো ইঙ্গুইনাল ছিদ্র। কোন ছিদ্রপথে এটা প্রবেশ করে? এটা হলো ইঙ্গুইনাল ছিদ্রপথে প্রবেশ করে। এটার কাজ হলো শুক্রাণু পরিবহন। এটা হলো সঙ্গমের সময় কি করে? শুক্রাণু পরিবহন করে। এরপরে আসি ক্ষেপণনালীর লম্বাই হলো 19 মিলিমিটার, ব্যাস হলো 0.3 মিলিমিটার। এরপরে আসি ইউরেথ্রা। এগুলো সব গৌণ জননাঙ্গের মধ্যে। ইউরেথ্রা হলো 20 সেন্টিমিটার লম্বা।
সেমিনাল ভেসিকল, এখন যা পড়াচ্ছি সবই হলো গৌণ। সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল হলো এক জোড়া, এটার কাজ হলো সিমেন উৎপন্ন করা। মনে রাখবা সেমিনাল ভেসিকল, কল মানে হলো কারখানা, তো এটা কিসের কি উৎপাদনের কারখানা? কারখানা, এটা হলো সিমেন্ট উৎপাদনের কারখানা বা সিমেন্টের কল। সিমেন্টের মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে তার নাম হলো ফ্রুকটুস। এই ফ্রুকটুস হলো শুক্রাণুর চলনের শক্তির উৎস হিসেবে কাজ করে। কত পার্সেন্ট সিমেন্ট হলো সেমিনাল ভেসিকল উৎপন্ন হয়? 70%। গ্রন্থি, পুরুষের গ্রন্থি কি আছে? প্রোস্টেট গ্রন্থি। এই যে প্রোস্টেট গ্রন্থি কয়টা? একটা। এই প্রোস্টেট গ্রন্থি হলো আকৃতি কেমন? নাশপাতির মতো। কাউপার গ্রন্থি, এটা হলো পুরুষের গ্রন্থি। কাউপারের গ্রন্থির আরেকটা নাম হলো ভালভো ইউরেথ্রাল গ্রন্থি। ভালভো ইউরেথ্রাল গ্রন্থি হলো এক জোড়া মটর দানার মতো। এক জোড়া কিসের মতো? মটর দানার মতো। স্ক্রোটামে কয় ধরনের, কয়টা পেশি স্তর থাকে জানো? স্ক্রোটামে প্রায় 5 ধরনের পেশি স্তর থাকে। আচ্ছা, লাস্টে দেখো শিশ্ন। এই যে শিশ্ন যেটা, সেটাতে 2 ধরনের কলা থাকে। শিশ্ন কলা কয় ধরনের? 2 ধরনের কলা থাকে। একটা হলো কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা ক্যাভার্নোসা, আরেকটা হলো কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা স্পঞ্জিওসাম। সার্কামসেশনের সময়, খতনার সময় যে চামড়াটা কেটে ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় প্রিপিউস। মনে থাকবে এটা। এবার আসি আমরা স্ত্রী জননাঙ্গ। স্ত্রী জননাঙ্গের মধ্যে মুখ্য জননাঙ্গ হলো ডিম্বাশয়। ডিম্বাশয় কয়টা থাকে? শুক্রাশয়ের মতো ডিম্বাশয় 2টা থাকে। ডিম্বাশয় হলো কাঠ বাদামের মতো। ওজন কত? 2 থেকে 3.5 গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব, এই 3টা জিনিস ভালো করে মনে রাখতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব, এই 3টা জিনিসই মনে রাখতে হবে। এবার আসমত স্যার যেটা করছে, আলিম স্যার আর খোলার দরকার নাই। এই চ্যাপ্টারে আর কি মোটামুটি সবই নিয়ে আসছে। আলিম স্যারে যা পাইছে সব টেনে টুনে এখানে তুলে দিছে, কিচ্ছু বাদ দেয় নাই। তো দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্বটা খেয়াল রাখো। দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, প্রস্থ হলো 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া আর কি, আর পুরুত্ব হলো 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য, প্রস্থ আর হলো পুরুত্ব 3টা মানে শিখবা। ডিম্বাশয়, ডিম্বাশয়ের মূল কাজ হলো ডিম্বাণু উৎপন্ন করা, আর হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সংশ্লেষণ করা। ডিম্বাশয় যেই আবরণ দিয়ে আবৃত থাকে সেটাকে বলা হয় মেসোভেরিয়াম। ডিম্বাশয়, ডিম্বাশয়ের আবরণের নাম হলো মেসোভেরিয়াম। ডিম্বাশয় যে লিগামেন্ট দ্বারা জরায়ু প্রাচীরের সাথে আটকে থাকে সেই লিগামেন্টের নাম হলো ব্রুড লিগামেন্ট। ডিম্বাশয়ের সাথে যে নালীটা থাকে তার নাম হলো ডিম্ব নালী বা ফেলোপিয়ান টিউব। এটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা এবং একটা পেশল অঙ্গ। এটার কিছু অংশ আছে। এই অংশগুলা কি কি? অংশগুলা হলো ফিমব্রি, ডিম্ব নালী, ফিমব্রি ইনফান্ডিবুলাম। অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, স্লিপ অফ টাং হওয়ার চান্স আছে। অ্যাম্পোলা, আর হলো ইস্থমাস। চিন্তা করো তোমরা ক্লাস করে টায়ার্ড হয়ে গেছো, আর আমি কিন্তু ক্লাস নিচ্ছি, আশা করি বুঝতে পারতেছো। তো 4টা অংশ আছে, ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পোলা আর ইস্থমাস। নিষেকটা কোন জায়গায় হয়? নিষেকটা কোন জায়গায় হয়? এই অ্যাম্পোলাতে হয়। অর্থাৎ অ্যাম্পোলাতে হওয়া মানে কি? ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে কি ঘটে? নিষেক ঘটে। এবার আসি জরায়ু। জরায়ু জিনিসটার দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। জরায়ুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য। প্রস্থ কত? 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 5 সেন্টিমিটার, পুরুত্ব কত? 3 সেন্টিমিটার। দেখো 8 থেকে 5 বিয়োগ করলে কত চলে আসতেছে? 3 চলে আসতেছে। 8, 5, 3 ইজিলি মনে থাকবে আশা করি। জরায়ুর ওজন কত? জরায়ুর ওজন কত? 60 গ্রাম। এই জরায়ু যেটা আছে এটা গর্ভাবস্থায় 20 গুণ বড় হয়ে যেতে পারে।
20 গুণ বড় হলে 1200 গ্রাম হয়, তোমাদের বইয়ে লিখছে 1 কেজি। এটা গর্ভাবস্থায় কতটুকু হয় ওজন, 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। হিসাবে যদিও 1200 গ্রাম হয়, তারপরেও 1 কেজি হিসাব করব। এখন আসি, এই জরায়ুর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? জরায়ুর প্রাচীর 3 স্তর বিশিষ্ট। বাইরের প্রাচীর, মধ্যে প্রাচীর এবং ভিতরের প্রাচীর। বাইরের প্রাচীরকে বলা হয় পেরিমেট্রিয়াম, এই মধ্যের প্রাচীরকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর ভিতরের প্রাচীরকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম বিখ্যাত কেন? কারণ এখানে কি হয়? ইমপ্লান্টেশন হয়। এখানে কি হয়? ইমপ্লান্টেশন হয়। এরপরে আসি যোনি। যোনির দৈর্ঘ্য হলো 8 থেকে 10 সেন্টিমিটার। যোনির মুখে যে জিনিসটা থাকে সেটা হলো ভালভা। এই ভালভাতে প্রচুর স্নায়ু থাকে এবং যোনিতে কিছু প্রবৃদ্ধি পাওয়া যায় যেগুলোকে বলা হয় রোগী। লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরা। লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরা, এইটা হলো লেবিয়া মাইজরা এবং ভিতরের দিকে যেটা থাকে কালো কালারের যে অংশটা দেখতেছো এটা হলো লেবিয়া মাইনরা, যেটা হলো ভ্যাজাইনাকে ঢেকে রাখে। এই লেবিয়া মেজরা যেটা, সেটা ঠিক নিচে এখানে কি থাকে? মস পিউবিস, ক্লাইটোরিস এগুলা থাকে। একটু নিচে না, এটা উপরে হবে, মস পিউবিস এবং ক্লাইটোরিস। এবার আসি লেভিয়া মাইনরা। এই যে লেভিয়া মাইনরা নিচে একটা গ্রন্থি থাকে যেটাকে ফিমেল গ্রন্থি বা বার্থুলিন গ্রন্থি বা ভেস্টিবুলার গ্ল্যান্ড নামে ডাকা হয়। মনে থাকবে